ওকে, তো শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, তো আমরা গত ক্লাসে ইমপ্রিন্টিং পর্যন্ত আলাপ করেছিলাম। তো সহজ কথায় বললে ইমপ্রিন্টিং বলতে বোঝায় হচ্ছে, ইমপ্রিন্টিং হচ্ছে কি এক ধরনের জিন ইনঅ্যাক্টিভেশন প্যাটার্ন। ঠিক আছে, জিন ইনঅ্যাক্টিভেশন প্যাটার্ন। এখন জিনের ইনঅ্যাক্টিভেশন নানান ভাবে হতে পারে, সেটা ডিএনএ মিথাইলেশনের মাধ্যমে হতে পারে, একসময় বলতে হিস্টোন অ্যাসিটাইলেশন, কিন্তু এখন ওই টার্মটা প্রযোজ্য হবে না। এখন বলা যেতে পারে যে হিস্টোন মডিফিকেশন, কারণ হিস্টোন কোড অনুসারে ওই মডিফিকেশন কখনো কখনো আপনারা দেখছেন যে জিন ইনঅ্যাক্টিভেটও করতে পারে, অ্যাক্টিভেটও করতে পারে, বা অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভের মাঝখানে আসতে পারে। সেটা শুধু অ্যাসিটাইলেশন নয়, সেটা হিস্টোন মিথাইলেশন, হিস্টোন অ্যাসিটাইলেশন, হিস্টোন ইবিকুইটিনেশন, হিস্টোন গ্লাইকোসাইলেশন, হিস্টোন ফসফোরাইলেশন। অ্যাটলিস্ট এই 5টা রিঅ্যাকশন এর পারমুটেশন কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে। সুতরাং হিস্টোন মডিফিকেশনের মাধ্যমেও ইনঅ্যাক্টিভেশন হতে পারে। ঠিক আছে, জিন ইনঅ্যাক্টিভেশন হতে পারে আরএনএ ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে। আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি, আপনি ওই ক্লাসরুমে ওটা দেখে নিন আরএনএ ইন্টারফিয়ারেন্স সম্পর্কে। কারণ এটাও হচ্ছে একটা জেনেটিক্সের একটা প্রশ্ন, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। মাইক্রো আরএনএ, স্মল ইন্টারফিয়ারিং আরএনএ, এগুলো কিভাবে কাজ করে। রবিনসও আছে, জিনিসটা বুঝতেও হবে আপনার। ঠিক আছে, কারণ ক্যান্সারের ডেভেলপমেন্টের সাথে এবং অন্যান্য আরো ক্লিনিক্যাল ক্লিনিক্যাল রিলেভেন্ট বিভিন্ন ক্ষেত্রে এটা রোল আছে মাইক্রো আরএনএ, আরএনএ ইন্টারফারেন্সের। এর মাধ্যমে আরএনএ কে ইনঅ্যাক্টিভেট করার মাধ্যমে জিনের ইনঅ্যাক্টিভেশন হতে পারে। আবার মানে প্রোটিন মডিফিকেশন এর মাধ্যমেও জিন ইনঅ্যাক্টিভেশন হতে পারে। ঠিক আছে, জিন ইনঅ্যাক্টিভেশনের নানান কিসিমের মানে ইনঅ্যাক্টিভেশন বা কন্ট্রোল বা যেটাই হোক নানান সিস্টেমে হতে পারে। ঠিক আছে, গত ক্লাসে আমরা আলাপ করেছি। তো ইমপ্রিন্টিং হচ্ছে তার মধ্যে একটা স্পেসিফিক মানে স্পেসিফিক টাইপ। ঠিক আছে, কিছু নির্দিষ্ট শর্ত আছে। এখন যে কোনো অ্যাকসেট জিন যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলেই সেটাকে ইমপ্রিন্টিং বলে না। ঠিক আছে, আপনারা কেউ একজন ইমপ্রিন্টিং হচ্ছে জিন ইনঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে কোন কোন শর্ত পূরণ হলে সেটাকে ইমপ্রিন্টিং বলা হয়, কেউ একজন বলেন তো? আগে ক্লাস ফলো করেছেন এরকম যে কোনো একজন প্লিজ? ইমপ্রিন্টিং ও ওয়ান কাইন্ড অফ জিন ইনঅ্যাক্টিভেশন, কিন্তু এইটার অন্যান্য টাইপের জিন ইনঅ্যাক্টিভেশন থেকে এটাকে আলাদা করছে কিছু কন্ডিশন। সেটা কি কি সেটা জানলেই আপনি ইমপ্রিন্টিং এর ডেফিনিশন জেনে যাবেন যে কি কি ঘটলে সেটাকে ইমপ্রিন্টিং বলে। জিন ইনঅ্যাক্টিভেশন কিভাবে কিভাবে ঘটলে সেটাকে ইমপ্রিন্টিং বলে, বলেন তো? শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে তো আপনার কয়েকজন একটু ফলো করেছেন ছিলেন আর কি, অ্যাটেন্ড করেছেন। তো কারোর কি মনে পড়ছে না? আচ্ছা, তাহলে এমনি বলেন যে হচ্ছে গিয়ে অন্য সব ইমপ্রিন্টিং বাদ দিলাম, প্রেডার-উইলিয়ার এঞ্জেলম্যান সিনড্রোমের ক্ষেত্রে নরমাল ইমপ্রিন্টিং প্যাটার্নটা কেমন হয় সেটাই একজন বলেন দেখি। প্রেডার-উইলি সিনড্রোম রিলেটেড জিন আর এঞ্জেলম্যান সিনড্রোম রিলেটেড জিন এর নরমাল ইমপ্রিন্টিং প্যাটার্নটাই একজন বলেন। স্লাইডে দেওয়া আছে, দেখে দেখেই বলেন। স্যার আসলে ইমপ্রিন্ট আর বৈশিষ্ট্য এই দুইটা জিনিসের মধ্যে স্যার আমার একটু কনফিউশন রয়ে গেছে। আমি আসলে স্যার এই দুটো জিনিস আলাদা এটা বুঝতে পারছি, কিন্তু আসলে স্যার ইমপ্রিন্ট বলতে কি মিন করা হচ্ছে এটা স্যার আমি এখন একটু ধোয়া লাগে স্যার। আচ্ছা, কোন একটা জিন ইমপ্রিন্টেড এটা বলার অর্থ হচ্ছে সেই জিনটা ইনঅ্যাক্টিভ। এটা প্রথমে বুঝে নিন। ইমপ্রিন্টেড জিন কথাটার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ জিন। ঠিক আছে, তা এখন ইমপ্রিন্টেড তাহলে ইনঅ্যাক্টিভ না বলে এত ঢং করে আবার ইমপ্রিন্টেড নতুন একটা টার্ম নিয়ে আসা লাগতেছে কেন? জি স্যার এটাই প্রশ্ন। ঠিক আছে, তো কারণ সব ধরনের ইমপ্রিন্টিং হচ্ছে একটা বিশেষ টাইপের ইনঅ্যাক্টিভেশন। শুধু ইনঅ্যাক্টিভ জিন হলেই ইমপ্রিন্টেড জিন বলা যাবে না। ওই জিনটার যদি একটা শর্ত পূরণ করে তখন সেটাকে ইমপ্রিন্টেড জিন বলে। এই পর্যন্ত কথাটা ক্লিয়ার কিনা? স্যার কি পূরণ করে? শর্ত? কয়েকটা শর্ত।
ঠিক আছে? আচ্ছা, সেই শর্তটা হচ্ছে যে এই ইনঅ্যাক্টিভেশনটা মানে প্যারেন্ট স্পেসিফিক হতে হবে, অর্থাৎ পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের জন্য স্পেসিফিক সেট অফ জিন ফলো করতে হবে, রুল ফলো করতে হবে। ঠিক আছে? মানে গ্যামেটে স্পেসিফিক্যালি যেসব জিনগুলো, পুরুষ গ্যামেটে যেসব জিনগুলো ইনঅ্যাক্টিভেটেড থাকবে এরকম একটা জিন মানে হতে হবে, আবার স্ত্রী গ্যামেটে সেই ইনঅ্যাক্টিভেটেড জিনগুলো আবার অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক উল্টো ভাবে স্ত্রী গ্যামেটে যেসব মানে একসেট জিন, যে জিনগুলো সেখানে স্ত্রী গ্যামেটে হচ্ছে ইনঅ্যাক্টিভ, সেইগুলা পুরুষ গ্যামেটে আবার অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে? জি এই স্যার। অ্যাক্টিভেশন ইনঅ্যাক্টিভেশনের এই প্যাটার্নটা যেসব জিন ফলো করে সেগুলাকেই ইমপ্রিন্টেড জিন বলা হয়। ঠিক আছে? স্যার তাহলে ইমপ্রিন্ট মানে হচ্ছে একাধিক জিন থাকতে হবে এখানে। যেমন একটা জিনও হতে পারে, যেমন আপনি যদি অন্য সব জিন বাদ দেন, ধরেন শুধু প্রেডারুইলি সিনড্রোমের কথা ধরেন, প্রেডারুইলি সিনড্রোম রিলেটেড জিন। এখন নরমালি প্রেডারুইলি সিনড্রোম রিলেটেড জিন এইটা নরমালি সব প্যাটার্নাল গ্যামেটেই এটা অ্যাক্টিভ থাকে এবং নরমালি সব ম্যাটার্নাল গ্যামেটেই এটা ইনঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ কোনো একটা জিন সবসময় নরমাল মেল গ্যামেটে যেটা মানে অ্যাক্টিভ থাকে, আর হচ্ছে নরমাল ফিমেল গ্যামেটে ইনঅ্যাক্টিভ থাকে। অর্থাৎ এই প্যাটার্নটা ফলো করছে বলেই আমরা এই জিনের ম্যাটার্নাল ইনঅ্যাক্টিভেশনটাকে ইমপ্রিন্টেড বলছি। বুঝতে পারছি স্যার, মানে ঠিক যে আছে? কোনো একটা জিন যদি হ্যাঁ। এরকম হয় যে ম্যাটার্নাল এবং প্যাটার্নাল দুই জিনেই থাকবে, কিন্তু একটাতে অ্যাক্টিভ থাকবে একটাতে ইনঅ্যাক্টিভ থাকবে, এই টোটাল এবং কোনটাতে বিষয়টাকে বলা অ্যাক্টিভ, হচ্ছে। হ্যাঁ, এবং এবং পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মধ্যে কোনটাতে অ্যাক্টিভ কোনটাতে ইনঅ্যাক্টিভ সেটা ফিক্সড থাকবে। ঠিক আছে? আচ্ছা, জি হ্যাঁ, স্যার। যদি এরকম হতো যে হচ্ছে প্রেডারুইলি সিনড্রোম রিলেটেড জিন নরমালি কখনো কখনো ফাদারে মানে প্যাটার্নাল গ্যামেটে অ্যাক্টিভ থাকে, কখনো কখনো ম্যাটার্নাল গ্যামেটে সেরকম হলে হবে না। এটা সবসময় একটা বিশেষ গ্যামেটে মানে বিশেষ সেক্সের গ্যামেটে হচ্ছে সেটা অ্যাক্টিভ থাকবে, এবং সেই সেম জিনটা তার অপোজিট সেক্সের গ্যামেটে অবশ্যই সবসময় নরমালি ইনঅ্যাক্টিভ থাকবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি স্যার, জি স্যার। হ্যাঁ। এখন ঠিক একইভাবে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রিলেটেড জিন এটা নরমালি অলওয়েজ প্যাটার্নাল গ্যামেটে ইনঅ্যাক্টিভ থাকে, আর ম্যাটার্নাল গ্যামেটে নরমালি অলওয়েজ অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? জি তো স্যার। এই প্যাটার্নটা যদি যেসব জিন ফলো করে, ধরলাম একটা জিন হচ্ছে ধরেন একটা জিন এর নাম দিলাম ধরেন এক্স। ঠিক আছে? এখন ওই এক্স জিনটা যদি প্যাটার্নাল গ্যামেট এবং ম্যাটার্নাল গ্যামেটে তার অ্যাক্টিভিটিটা অপোজিট থাকে, তাহলে যে গ্যামেটটাতে ওটা ইনঅ্যাক্টিভ থাকবে সেখানে ওটাকে ইমপ্রিন্টেড আছে বলা হবে। তখন ইনঅ্যাক্টিভ টার্মের বদলে ইমপ্রিন্টেড কথাটা ব্যবহার করা হবে। আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার, পুরোপুরি ক্লিয়ার হয়েছে এখন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এটা এক ধরনের জিন ইনঅ্যাক্টিভেশন, কিন্তু একটা বিশেষ শর্ত সাপেক্ষে ইনঅ্যাক্টিভেশন। তখন ইমপ্রিন্টেড টার্মটা ব্যবহার করা হয় ইনঅ্যাক্টিভেটেড টার্মের বদলে, যদিও প্র্যাকটিক্যালি তারা সেম জিনিস মিন করে, কিন্তু বিশেষ শর্ত সাপেক্ষে তখন এটাকে ইমপ্রিন্টেড বলে। এইটা হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? হ্যাঁ, এটুকু পর্যন্ত। স্যার প্রেডারুইলির ক্ষেত্রে এই বিশেষ শর্তটা কি যে এখানে হচ্ছে এটা প্যাটার্নালে এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ থাকবে আর ম্যাটার্নালে অ্যাক্টিভ থাকবে, এরকম? উল্টা বললেন, প্যাটার্নালে, হ্যাঁ, প্যাটার্নালে ইনঅ্যাক্টিভ থাকবে আর প্যাটার্নালে প্রেডারুইলি রিলেটেড সিনড্রোম রিলেটেড জিন প্যাটার্নালে অলওয়েজ অ্যাক্টিভ আর ম্যাটার্নালে অলওয়েজ ইনঅ্যাক্টিভ। এখন ইনঅ্যাক্টিভ থাকবে, হ্যাঁ, সেই ইনঅ্যাক্টিভ না বলে এই কথাটাকেই মানে ইমপ্রিন্ট বলা হচ্ছে। সংক্ষেপে বলা হয় যে এটা প্রেডারুইলি সিনড্রোম ইজ ম্যাটার্নালি ইমপ্রিন্টেড, এই কথাটা বলা হয়। জি মানে স্যার। যার মধ্যে যে গ্যামেট মানে যার গ্যামেটের মধ্যে ইনঅ্যাক্টিভ থাকে তো তার নাম করে ইমপ্রিন্টেড বলা হয়। এটা বললেই বুঝে নিতে হবে তার অপোজিট গ্যামেটে সেটা হচ্ছে অ্যাক্টিভ। পজিটিভ, ঠিক মানে আছে? অ্যাক্টিভ আছে। জি হ্যাঁ, স্যার। দুটোই বলার দরকার নেই, যে ইনঅ্যাক্টিভ তার নাম উল্লেখ করে জিনিসটা বলা হয় আর কি। ঠিক আছে? যেমন আর কি বলা হয় যে অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রিলেটেড জিন ইজ প্যাটার্নালি ইমপ্রিন্টেড, জাস্ট এটুকু বললেই আপনার বুঝে নিতে হবে যে এটা ম্যাটার্নালি অ্যাক্টিভ থাকে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তো এরকম অনেকগুলো জিন আছে যেগুলোকে ইমপ্রিন্টেড জিনের তালিকায় ফেলা হয়।
ঠিক আছে? এখন যে দুটো জিন ডিজিজের সাথে রিলেট করছে সেগুলো আমরা আলোচনা করছি, কিন্তু ডাইরেক্টলি ডিজিজের সাথে রিলেটেড না বা ওরকম কোনো ডকুমেন্ট নাই বা খুবই খুবই রেয়ার সেসব গুলো আমরা আমাদের টেক্সট বইতে আলোচনা করছি না। কিন্তু প্রেডারলি সিনড্রোম আর অ্যাঞ্জেলম্যান সিনড্রোম রিলেটেড জিনই একমাত্র ইমপ্রিন্টেড জিন তা না, আরো আছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইমপ্রিন্টেড জিন মানে যখন আমি বলবো যে অমুক জিন ইজ ম্যাটারনালি ইমপ্রিন্টেড, তাহলে এইটার ভালো বাংলা করলে মানেটা কি দাঁড়াবে? স্যার কাইন্ডলি আরেকবার কোশ্চেন স্যার বুঝতে পারিনি। মনে করেন অমুক জিন ইজ ম্যাটারনালি ইমপ্রিন্টেড, এই জি স্যার। কথাটা ভালো বাংলা করলে ব্যাখ্যাটা কি দাঁড়াবে? বাংলা করলে স্যার মানে এটাই দাঁড়াবে যে ম্যাটারনালি ইমপ্রিন্টেড মানে হচ্ছে ম্যাটারনাল জিনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আছে আর প্যাটার্নাল গ্যামেটে জিনটা অ্যাক্টিভ অবস্থায় আছে। হ্যাঁ, এটাই বুঝাবে। ঠিক আছে? অমুক জিন ইজ প্যাটার্নালি ইমপ্রিন্টেড, এই টার্মটা কোথাও আপনি পড়লেন, সেটা কি বুঝাবে? মানে স্যার প্যাটার্নালি ইমপ্রিন্টেড মানে হচ্ছে প্যাটার্নাল গ্যামেটে এই জিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে আর ম্যাটার্নাল গ্যামেটে এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। হ্যাঁ, মানে এটা নরমাল একটা কন্ডিশন বুঝাচ্ছে। এখন এগুলোর অ্যাবনরমালিটি হলে তো সেটা ডিজিজ করবে, কিন্তু জি স্যার। ইমপ্রিন্টেড বলতে নরমালি ইনঅ্যাক্টিভ থাকে সেটা বুঝাচ্ছে। ঠিক আছে? এখন কেউ একজন ইমপ্রিন্টিং এর একটা ডেফিনিশন এমনি নিজের মন থেকে দেওয়ার চেষ্টা করেন, তো জিনিসটা তো বুঝবেন ঘটনাটা কি। এখন হোয়াট ইজ ইমপ্রিন্টিং পরীক্ষায় আসলে, তাহলে আপনি কি লিখবেন? আপনি প্রেডারলি বা এঞ্জেলম্যান তো এক্সাম্পল, কিন্তু ইন জেনারেল ডেফিনিশনটা কিভাবে দিবেন নিজের মতো করে, বা ইংরেজি করার দরকার নেই, বাংলাতেই বলেন ডেফিনিশনটা আপনি কি দিবেন। এই হোয়াট ডু ইউ মিন বাই ইমপ্রিন্টিং? স্যার ইমপ্রিন্টিং মানে হচ্ছে সুপ্ত বা গুপ্ত অবস্থা। এটা দিয়ে কিছু বোঝা গেল না, আমরা মেডিকেলি কি বোঝাই আমরা এটা দিয়ে? So impingement is a condition where a gene is activated, inactive in one gamete and activated in opposite gamete. Gamete of one sex and gamete of opposite sex. ঠিক আছে? Yes, sir. ঠিক আছে? একটাতে ইনঅ্যাক্টিভ থাকে, একটাতে অ্যাক্টিভ থাকে নরমালি। ঠিক আছে? Yes, sir. নরমালি কথাটা বলতে হবে। Yes, sir. হ্যাঁ? জি স্যার। ডক্টর অনেক থ্যাংক ইউ, আপনি মানে শব্দার্থ করেছেন, আসলে আমি ব্যাখ্যা শুনতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। স্যার এই যে বললেন না যে শুধু বাংলায় বলবেন, শুধু আচ্ছা, ঠিক আছে। ভালো বাংলায় বলা মানে হচ্ছে গিয়ে আমরা বুঝি এই টাইপের বাংলা ইংরেজি মিশামিশাই বলা, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ভালো বাংলায় বলা। আচ্ছা, এখন ইমপ্রিন্টিং এর গুরুত্বটা হচ্ছে এই যে যেসব জিন ম্যাটারনালি ইমপ্রিন্টেড, ঠিক আছে, যেসব জিন ম্যাটারনালি ইমপ্রিন্টেড থাকে সেগুলো কি হয় মানে ম্যাটারনাল গ্যামেটে ইনঅ্যাক্টিভ থাকে, তাই না? হ্যাঁ, সেইসব জিনগুলো হচ্ছে মায়ের থেকে বেশি রিসোর্স ডিমান্ড করে বাচ্চা বড় করার জন্য। ঠিক আছে? আর যেসব জিন প্যাটার্নালি ইমপ্রিন্টেড তারা হচ্ছে গিয়ে মায়ে অ্যাক্টিভ থাকে, তাই না? তাহলে এরা হচ্ছে গিয়ে মায়ের থেকে রিসোর্স কম নেয়। ঠিক আছে? বাচ্চা বড় করার জন্য, এটা ব্যাখ্যাটা আমি বলেছিলাম। তো হ্যাঁ, এই মানে স্তন্যপায়ী বা মানে কমপ্লেক্স জীবের ক্ষেত্রে ইমপ্রিন্টেড জিনের একটা ব্যাপার সবসময় থাকে। ঠিক আছে? এটা বাচ্চা ডেভেলপমেন্টের জন্য জরুরি। ইমপ্রিন্টেড জিনের ইকুয়াল ডোজ পাইতে হয়। ঠিক আছে? ইমপ্রিন্টেড জিনের ওভারডোজ পেয়ে গেলেই মুশকিল, তখন কি হয়? তখন স্যার যেদিকে ওভারডোজটা যেদিক থেকে পায় তার অপোজিট জেন্ডারের জন্য বাচ্চা পালা খুব কষ্ট হয়ে যায়। আর অনেক সময় বাচ্চা ডেভেলপই করে না, যেমন হচ্ছে যে ইয়ার ক্ষেত্রে মোলের ক্ষেত্রে কি হয়, প্যাটার্নাল মানে প্যাটার্নাল জিনগুলার ওভারডোজ হয়, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি স্যার। মানে কি হয়, ম্যাটারনালি ইমপ্রিন্টেড জিন যেটা প্যাটার্নালি অ্যাক্টিভ থাকে সেটার ওভারডোজ হচ্ছে ওই কমপ্লিট বা পার্শিয়াল মোলের ক্ষেত্রে। ওই ক্ষেত্রে ওভারডোজের ঠেলায় বাচ্চাই হয় না, খালি একটা টিউমার হয়, ওভারগ্রোথ হয়। ঠিক আছে? আর ঠিক উল্টা ঘটনাটা যখন ঘটে তখন গ্রোথ রিটার্ডেশন হয়, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়, বাচ্চা ডেভেলপই করে না, আন্ডার গ্রোথ হয়। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ব্যালেন্স থাকলে মানে একটা একটা করে কপি থাকলে, ব্যালেন্স থাকলে তখন প্রপার গ্রোথ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, তো এটা তো কতদিনই ক্লিয়ার হয়েছে আশা করি। হ্যাঁ, তো এখানে আমরা সেটা আলাপ করেছি অলরেডি, যারা এখন মিস করেছিলেন ওই যে ভিডিওর ক্লিপটা দেখে নিতে পারেন। তাহলে বলেন তো
যদি আমি একটা ক্লোনিং করতে চাই কোনো কমপ্লেক্স জীব, ম্যামাল, মানুষ হোক বা মানে কোনো ম্যামাল বা কমপ্লেক্স কোনো জীবকে ক্লোন করার জন্য, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্লোন করার জন্য ধরেন আমি একটা ওভাম নিলাম, ঠিক আছে? ওভামের মধ্যে আমি এখানে এমটি ওভাম না, ধরেন আছে 23x আছে, ঠিক আছে? হ্যাঁ, 23x আছে। এখন আমি সেই 23x কে ডুপ্লিকেট করে দিলাম, বা আরেকটা 23x ওভাম থেকে অ্যাড করে দিলাম, ঠিক আছে? বা তারও ওই 23x টাই ডুপ্লিকেট করে দিলাম। তো তাহলে 46xx হয়ে গেল না? তাহলে ওই ওভামটা কি ইয়া হবে, বড় হবে, মানে বাচ্চা হিসেবে ডেভেলপ করবে? না স্যার, ওই যে তখন স্যার যে আইউজিআর অ্যাবর্শন এটা বলছিলেন স্যার। হুম, তার মানে এখানে তো ইউনিপ্যারেন্টাল ডাইসোমি হচ্ছে, তাই না? ইউনিপ্যারেন্টাল ডাইসোমি মানে যখন মানে পুরো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইসোমি না, আসলে পুরো সেটটাই একটা একই প্যারেন্ট থেকে আসতেছে। হুম, তাহলে এইসব ক্ষেত্রে প্রাণী ক্লোন করতে গেলে শুধু আপনার ক্রোমোজোম এবং জিনের নাম্বার মিললে হবে না, ইমপ্রিন্টেড জিনের ব্যালেন্সটাও মিলতে হবে, তা নাহলে ক্লোনিং সাকসেসফুল হবে না। এটা বুঝতে পারছেন? ইয়েস স্যার। হুম জি স্যার। হুম তাহলে ওই যে একটা ভেড়া ক্লোন করা হয়েছিল, তার ক্ষেত্রে জি এই স্যার। ইমপ্রিন্টেড জিন এর ব্যালেন্সটা কি করে মেনটেন করা হয়েছিল বলুন তো, আইডিয়া করতে পারেন? তা নাহলে তো সে ডেভেলপ করতো না। সঠিক নাম্বার মানে সব জিন দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, ক্রোমোজোম নাম্বার ঠিক আছে, জিন ঠিক আছে, সেল ঠিক আছে, কিন্তু ইমপ্রিন্টিং প্যাটার্ন যদি ঠিক না থাকে তাহলে তো ডেভেলপ করবে না কমপ্লেক্স অর্গানিজম। তাহলে এই ডলি ভেড়া, তো সেটা কিভাবে ক্লোন করা হলো? ইমপ্রিন্টিং এর কারণে এখানে ঝামেলা হয় নাই কেন? চিন্তা চিন্তা করে দেখেন তো কেন? হ্যাঁ, কোনো কোনো কিছু বলেন, জাস্ট একটা আইডিয়া বলেন যেটা মনে হয়। স্যার আপনি তো গতকালকে বলেছিলেন যে ইমপ্রিন্ট শুধু যে কোনো একটা গ্যামেট থেকে সেটা ডুপ্লিকেশন হবে, হয় হ্যাঁ। ম্যাটারনালটা ডুপ্লিকেশন হবে আর প্যাটার্নালের ক্ষেত্রে প্যাটার্নালটা ডুপ্লিকেশন হবে ইমপ্রিন্ট ডুপ্লিকেশন ঠিক না, মানে মানে সোমাটিক সেল থেকে মানে যখন ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, গ্যামেট ফর্মেশন হয়, তখন ওই সোমাটিক সেলে তো হচ্ছে অর্ধেক ম্যাটার্নাল ইমপ্রিন্টিং অর্ধেক প্যাটার্নাল ইমপ্রিন্টিং থাকে, কিন্তু গ্যামেটে হচ্ছে গিয়ে ওই যে ব্যক্তির গ্যামেট সে পুরুষ না স্ত্রী তার উপর ভিত্তি করে তার সবগুলো গ্যামেটেই সঠিক ইমপ্রিন্টিং প্যাটার্নটা চলে আসে 100%। যদিও তো সোমাটিক সেলে, যেমন আমি একজন পুরুষ, আমার শরীরে 50% প্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে, 50% ম্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে, কিন্তু যখন সোমাটিক সেল থেকে আমার গ্যামেট তৈরি হচ্ছে তখন কিন্তু সেই গ্যামেট গুলোতে আর 50-50 না, তখন প্রত্যেকটা গ্যামেটেই প্যাটার্নাল ইমপ্রিন্টিং হচ্ছে। আপনার আপনাদের মধ্যে যারা হচ্ছে কি নারী, তাদের ক্ষেত্রেও যখন হচ্ছে ওভন তৈরি হচ্ছে তখন কিন্তু ওই মিওসিস হওয়ার পরে ওখানে ওই সবগুলো সেলেই ম্যাটার্নাল ইমপ্রিন্টিং হচ্ছে। যদিও আপনার সোমাটিক সেল নিলে দেখা যাবে যে তার অর্ধেক ক্রোমোজোম প্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে, অর্ধেক ক্রোমোজোম ম্যাটার্নাল ইমপ্রিন্টিং আছে, জাস্ট লাইক মানে মেল ফিমেলের সেম এটা, কিন্তু গ্যামেটে যে ডিফারেন্সটা হয়ে যায়। ঠিক আছে, আমি কথাটা বুঝাতে পারছি? হ্যাঁ জি জি স্যার। স্যার। Yes, হ্যাঁ sir. হ্যাঁ তাহলে এইখানে তো দেখেন একটা গ্যামেট বা একটা এগ নিয়ে কাজটা শুরু করা হয়েছে, কিন্তু আলটিমেটলি ইমপ্রিন্টিং মানে একই প্যারেন্ট থেকে ডাবল ইমপ্রিন্টিং প্যাটার্ন চলে আসে নাই কেন এখানে? কেউ দেখে বুঝতে পারছেন কেন আসে নাই? দুইটা তো দুইটা জায়গার ইয়ে দেখতেছি। স্যার নিউক্লিয়াস সরিয়ে ফেলা হয়েছে এই জন্য। আসলে একটা ডোনারশিপ ক্লোন করা হবে হচ্ছে গিয়ে, ক্লোন করা হবে কার? নিউক্লিয়ার ডোনার যে তার, তাই না?
এগ ডোনার যে সাইটোপ্লাজম ডোনার, ক্লোন তো তার করা হচ্ছে না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে যে এগ ডোনেট করছে তার এগ থেকে নিউক্লিয়াসটা সরাই ফেলা হয়েছে, আর ওর একটা সোমাটিক সেল থেকেই নিউক্লিয়াস নিয়ে ওই এগের ভিতরে ঢুকানো হয়েছে। এখন ওর তো কিন্তু আচ্ছা, সোমাটিক ও। সেল ঢুকানো হয়েছে, বুঝতে পারছেন? বুঝতে বুঝতে সোমাটিক পারছি সেলের স্যার। নিউক্লিয়াস ঢুকানো হয়েছে। হ্যাঁ, জি স্যার। তো তার স্যার ভিতরে একটু আরেকবার এটা বুঝে নেই স্যার। আচ্ছা, অন্য কেউ একজন একটু বলেন তো, তারপরে আমি যদি না ক্লিয়ার না হয় বলবো। আবার অন্য কেউ যেটা যে বুঝছেন সে আবার এটা আরেকজনকে বুঝাচ্ছেন এমন ভাবে বলেন। আচ্ছা স্যার, এটা হচ্ছে যখন ফোনটা করা হচ্ছে তখন একজনের কাছ থেকে হচ্ছে সেলটা নেওয়া হচ্ছে, ওভাম নেওয়া হচ্ছে, ওভামটা নেওয়া হচ্ছে, আর হুম। আরেকজনের কাছ থেকে হচ্ছে শুধু নিউক্লিয়াসটা নেওয়া, আরেকজন সোমাটিক তাই তো সেল স্যার থেকে, ব্যাপারটা? আরেকজনের সোমাটিক সোমাটিক সেল, সেল আচ্ছা থেকে সোমাটিক নিউক্লিয়াস সেল নেওয়া হচ্ছে। নিয়ে সেটা নিউক্লিয়াস নেওয়া হচ্ছে। তো যার কাছ থেকে হচ্ছে ওভামটা নেওয়া হচ্ছে হ্যাঁ, তার ওভাম থেকে নিউক্লিয়াসটা সরাই ফেলা হচ্ছে, হ্যাঁ, শুধু সাইটোপ্লাজমটা ইউজ করা হচ্ছে। আর হ্যাঁ, যে নিউক্লিয়ার ডোনার হ্যাঁ, তার কাছ থেকে হচ্ছে সোমাটিক সেলের নিউক্লিয়াস নেওয়া হচ্ছে। সোমাটিক সেলটা নেওয়া হচ্ছে। তো হুম, এক্ষেত্রে শুধু যে জিনের ইমপ্রিন্টমেন্টটা শুধুমাত্র একজন থেকেই আসতেছে এবং সোমাটিক সেল থেকে আসতেছে। হ্যাঁ, এজন্য তারার মানে জিন ইমপ্রিন্টমেন্টটা একজনের ইমপ্রিন্টিং প্যাটার্ন। ইমপ্রিন্টিং প্যাটার্নটা ঠিক থাকছে, ওটা আর অল্টার হওয়ার কোনো আশঙ্কা নেই। হুম, জিনিসটা বোঝা গেছে তো? হুম, কিন্তু এইখানে স্যার আপনি কি আবার একটু সুন্দর করে বলে দেন, স্যার আচ্ছা, বেশি ভালো হয় নাই বলাটা। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে যে এখানে মানে ক্লোন করার জন্য আসলে দুইজন থেকে সেল নেওয়া হচ্ছে। একজন হচ্ছে গিয়ে বলা হচ্ছে এগ ডোনার, তার কাছ থেকে শুধু ওভাম নেওয়া হচ্ছে, ওভাম নিয়ে তার নিউক্লিয়াসটা বের করে ফেলে শুধু সাইটোপ্লাজমটুকু আমরা রাখছি। আর যার ক্লোন, যে ও এগ ডোনার, তার ক্লোন করা হচ্ছে না, ক্লোন করা হচ্ছে তার যার কাছ থেকে নিউক্লিয়াস নেওয়া হবে, ঠিক আছে? এগ ডোনার থেকে তো সেলটা নিয়ে নিউক্লিয়াসটা বের করে ফেলে দেওয়া হয়েছিল। আর যার ক্লোন করা হচ্ছে তার থেকে একটা সোমাটিক সেল নেওয়া হয়েছে, জার্ম সেল না, গ্যামেট না, সোমাটিক সেল নেওয়া হয়েছে। এক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড থেকে একটা সেল নেওয়া হয়েছে, কিন্তু সোমাটিক সেল, ঠিক আছে? তো ওই সোমাটিক সেলের নিয়ে তার সাইটোপ্লাজমটা ফেলে দেওয়া হয়েছে, শুধু নিউক্লিয়াসটা রাখা হয়েছে। সেই নিউক্লিয়াসটা হচ্ছে গিয়ে ওই এগের এমটি ওভামের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। এখন ঢুকাই দেওয়ার ফলে কি হয়েছে, এগের মধ্যে যখন 2n চলে আসছে তখন সে এগ ভাবছে ফার্টিলাইজেশন হয়ে গেছে, সুতরাং সে গ্রো করা শুরু করছে। এবং ওই সোমাটিক সেলের মধ্যে তো ইমপ্রিন্টিং প্যাটার্ন, তো সোমাটিক সেলে তো মেল হোক ফিমেল হোক ইমপ্রিন্টিং প্যাটার্ন তো সোমাটিক সেলে ঠিকই থাকে 50-50 যা থাকার কথা, এটা তো গ্যামেট না, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আমি স্যার। আইডিয়াটা বুঝতে পারছেন জিনিসটা কেন এভাবে করা হয়েছে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এই কারণে এখানে ইমপ্রিন্টিং নিয়ে ঝামেলা হয়নি, যেহেতু নিউক্লিয়াসটাকে সোমাটিক সেল থেকে ট্রান্সফার করা হয়েছে, ঠিক আছে? স্যার হ্যাঁ, জি স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে ট্রাই নিউক্লিওটাইড রিপিট এই সম্পর্কে একটু আলাপ করি। এখানে খুব ডিটেইল আপনাদের এই করার মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট যে যে ঘটনাটা এখানে ঘটতে পারে। একটা হচ্ছে এই সিজিজি ট্রিপলেট বা জিএ ট্রিপল সিজি, এগুলো হচ্ছে কি ট্রাই নিউক্লিওটাইড রিপিট। এটা ডিএনএ রিপেয়ার এর কিছু সমস্যার কারণে এটা হতে পারে। সেটা আপনারা তো অলরেডি আমি আগের ক্লাসগুলোতে আলাপ করেছি, মনে আছে নিশ্চয়ই কিছুটা, নাকি নাকি একদম ভুলে গেছেন সবাই? হ্যাঁ, হ্যালো, জি স্যার। হ্যাঁ ঠিক আছে, যাই হোক। এখন রিপিটটায় ট্রিপলেট রিপিট কেন হয়, তিনটা তিনটা করে কেন রিপিট হয়, সেই জটিলতার মধ্যে আপাতত যাওয়ার দরকার নেই। মেইনলি হচ্ছে কি, মনে করেন যে এটা হচ্ছে কি কোন কোন জায়গায় হতে পারে। এই যে আনট্রান্সলেটেড রিজিয়ন, 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন কি সেটা মনে আছে তো? জি স্যার, হ্যাঁ, ওই যে আনট্রান্সলেটেড রিজন যে থাকে 3 হ্যাঁ, প্রাইম আর 5 প্রাইম। হ্যাঁ, এটা হচ্ছে কি 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়নের হতে পারে। ইন্ট্রনের মধ্যেও ট্রিপলেট নিয়ে ইন্ট্রনটাকে অনেক লম্বা করে দিতে পারে, বা আলটিমেটলি এক্সনে এটা হতে পারে, ঠিক আছে? এক্সনে হলে তো এখানে জিন এক্সপ্রেস করছে, এখন তো প্রোটিন হবে, ঠিক আছে? এখন সিএজি রিপিট যেটা হয়, হ্যাঁ, তো এই সিএজি এটা এটা হচ্ছে কি প্লাস স্ট্যান্ড হিসেবে ধরা হচ্ছে। তো যদি আমরা কোডন টেবিলে যাই তাহলে সিএজি তে কি হয়, করেসপন্ডিং কোডনটা কি, করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিডটা কি সিএজি এর ক্ষেত্রে, যেহেতু এটা প্রোটিন আকারে বেরোবে?
কে বলতে পারবেন? গ্লুটামাইন স্যার। হুম। সিএজি হচ্ছে গ্লুটামিন, ঠিকই বলছেন। তো এখন তার মানে স্যার আজকে আপনার কথাগুলো স্যার শোনা যাচ্ছে না, আপনার কি স্যার সাউন্ড কমানো একটু? আহ, শোনা, এখন শোনা যাচ্ছে নাকি? শুনতে কি এখন শোনা যাচ্ছে? আপনার ভলিউমটা একটু ম্যাক্সিমাম করে রাখছেন, এখন শোনা যাচ্ছে কি নাকি এখনো সমস্যা হচ্ছে? না স্যার বুঝতে শোনা পারছি যাচ্ছে স্যার। না, একটু দূর থেকে আর কি। আমাদের এখানে ভলিউম বাড়ানো স্যার পুরোটাই। আচ্ছা, কেন বুঝতেছি না তো, যাই হোক। ঠিক আছে, তো এখন এই যে সিএজি সিএজি ট্রিপলেট যদি হয়, তাহলে সিএজি ট্রিপলেট যদি আপনার কোডিং রিজনের মধ্যে অনেকগুলো সিএজি 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 বসে, হ্যাঁ, এবং সেটা যদি রিডিং ফ্রেমে ঠিক মতো পড়ে, তাহলে সিএজি গুলোর জায়গায় কোন অ্যামিনো অ্যাসিড চলে আসবে? গ্লুটামিন, তাই না? মনে আছে কিনা? জি স্যার। হ্যাঁ, আমরা অনেক বেশি গ্লুটামিন যখন হবে, তখন সেটা এক ধরনের টক্সিসিটি তৈরি করে, মিসফোল্ডিং করে। এই যে পলিগ্লুটামিন এক্সপানশন, কোডন টেবিল দেখেন, ওটা গ্লুটামিন সিএজি তে হয়, পলিগ্লুটামাইন এক্সপানশন হয়, মিসফোল্ডিং হয়। প্রোটিন যদি তার ফোল্ডিংটা ঠিক মতো না করে, তাহলে তার কাজ করে না। অনেক সময় কাজ তো করেই না, অনেক সময় অকাজ করে। ঠিক আছে? স্যার হ্যালো, হ্যাঁ, তাহলে সেটা সেখান থেকে হান্টিংটন ডিজিজ হতে পারে। তারপরে ইন্ট্রনে, ইন্ট্রনের মধ্যে যদি অনেক জি রিপিট চলে আসে, ঠিক আছে, অনেক বেশি জি ট্রিপলেট রিপিট চলে আসে, মানে ইন্ট্রন তখন অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, ইন্ট্রন তখন অনেক বেশি লম্বা হয়ে গেলে একবারে কতটুকু হচ্ছে ট্রান্সক্রিপশন হতে পারে সেটার একটা লিমিটেশন আছে, একটা লিমিট আছে। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হওয়ার একটা লিমিটেশন আছে। তো সেই লিমিট ক্রস করে গেলে তখন ট্রান্সক্রিপশন হতে পারে না, তখন সেটা ওই জিনটা ট্রান্সক্রিপশনই হবে না, তার কাজ কি হবে? এই জন্য ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং হবে। যদি এখানে কোডিং এর কোনো, মানে কোডিং রিজিয়নের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ইন্ট্রন অনাবশ্যকভাবে অনেক অপ্রয়োজনীয়ভাবে অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে তখন আর সেটা ট্রান্সক্রিপশনই হয় না, এই কারণে প্রোটিনও হয় না। ঠিক আছে, এটুকু বুঝতে পারছেন এটা? জি স্যার। হ্যাঁ। আর আনট্রান্সলেটেড রিজিয়নে যখন এটা হয়, আনট্রান্সলেটেড রিজিয়নে যখন সিজিজি ট্রিপলেট রিপিট হয়, তখন সেটার দুইটা ফেট হতে পারে। ঠিক আছে, একটা ফেট হচ্ছে অনেক বেশি মানে যখন এমআরএনএ মানে লেংথ যদি অনেক বেশি লম্বা করে দেন, তাহলে সেই এমআরএনএ তৈরিই হবে না। মানে কারণ একবারে কতখানি এমআরএনএ লম্বা হতে পারে, একটা আরএনএ কতখানি লম্বা পর্যন্ত ট্রান্সক্রিপশন হতে পারে ডিএনএ থেকে, সেটার একটা লিমিটেশন আছে। তো এইখানে যেরকম মানে জিএ ট্রিপলেট অনেক বেশি অ্যাকুমুলেট করার কারণে ট্রান্সক্রিপশনই হচ্ছে না, ওই 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়নেও অনেক লম্বা হয়ে গেলে সেটা ট্রান্সলেশন নাও হতে পারে, একই ঘটনা। এখানে ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং হতে পারে। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন কথাটা এখানে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং হতে পারে। আগেরটার মতো সেম। হ্যাঁ, সেম। কিন্তু এটা আর একটা ফেটও হতে পারে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনাল ডিসরেগুলেশন। ট্রান্সক্রিপশনাল ডিসরেগুলেশন হচ্ছে কি একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে এটা আহ, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত ট্রান্সক্রিপশন মানে হয়। ঠিক আছে, অনেক বেশি লম্বা হয়ে গেলে তখন সাইলেন্সিং হয়, কিন্তু অনেক বেশি না হয়ে বেশ খানিকটা লম্বা হয়েছে কিন্তু ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিস হওয়ার মতো অত লম্বা না, ওই পর্যায়ে যে তখন এমআরএনএ তৈরি হয়, কিন্তু সেই এমআরএনএটা হয় টক্সিক এমআরএনএ। টক্সিক এমআরএনএ মানে কি? টক্সিক এমআরএনএ মানে হচ্ছে সে ওই ইয়াকে রাইবোজোমের সাথে খামাখা অ্যাটাচড হয়ে বসে থাকে, মানে অনেক অনেকগুলো রাইবোজোমকে সে ইনঅ্যাক্টিভ করে বসে থাকে। সে নিজেও কোনো প্রোটিন তৈরি করে না, রাইবোজোম গুলো অন্যান্য প্রোটিন তৈরি করবে সেই কাজটাও করতে দেয় না, তাকে অকুপাই করে বসে থাকে। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলে টক্সিক এমআরএনএ। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে কিনা? মানে জি স্যার। হ্যাঁ, তাহলে আপনারা কি 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়নে দুই ধরনের মেকানিজম কাজ করতে পারে, সেটা কি কি কেউ একজন বলেন তো? স্যার 5 প্রাইম আনপ্রেসড রিজিয়নে যদি সিজিজি ট্রিপলেট যদি রিপিট হয় স্যার,
হুম তাহলে অনেক বড় নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি হয়ে যাবে, সেই ক্ষেত্রে স্যার মেসেঞ্জার আরএনএ স্যার তৈরি হবে না, হুম তখন হচ্ছে ট্রান্সক্রিপশন স্লাইসিং বলে এটাকে। হুম আবার যদি এমন এক সাইলেন্সিং। সাইলেন্সিং স্যার, হুম আবার যদি এত বড় নিউক্লিওটাইড সিকোয়েন্স হয় যে সাইলেন্সিং এর পর্যায়ে যায় নাই, হুম তার আগে যদি মানে তার থেকে যদি ছোট হয়, তাহলে হবে যে ট্রান্সক্রিপশন ডিসরেগুলেশন, এর ফলে টক্সিক মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। আর এই টক্সিক মেসেঞ্জার আরএনএ রাইবোজোমের সাথে বাইন্ড করে থাকে, রাইবোজোমকে ফ্রি করেন আর কি। হ্যাঁ, রাইবোজোম নরমালি কি হয়, একটা রাইবোজোমের সাথে মেসেঞ্জার আরএনএ বাইন্ড করে, রাইবোজোম সেটা প্রোটিন মানে সিনথেসিস করে, তারপরে মানে এগুলো ডিসঅ্যাসেম্বলি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, আর একটা আসে, একটা একটা মেসেঞ্জার আরএনএ ধরে, সেটা কমপ্লিট করে করে তার কাজটা শেষ হয়, আর একটা করে। তা এখন কোনো মেসেঞ্জার আরএনএ যদি আর কি দুনিয়ার সব রাইবোজোমকে অকুপাই করতেই থাকে কিন্তু তাকে ফ্রি না করে, তখন কি হবে বুঝতে পারছেন? স্যার তখন কি স্যার ফার্দার প্রোটিন সিনথেসিস কমে যাবে? হ্যাঁ, তখন ফার্দার প্রোটিন সিনথেসিস কমে যাবে। ওই প্রোটিনটা তো তৈরি হচ্ছেই না যেটা করার কথা ছিল, আবার ওইটা অকুপাই করে থাকার কারণে অন্যান্য প্রোটিনও তৈরি হতে পারছে না। জি স্যার স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝছেন? জি স্যার। মানে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা, নিজেও কাজ করবে না, আর একজনকেও কাজ করতে দিবে না, সেটা হচ্ছে টক্সিক এমআরএনএ। এটা থেকে বরং হচ্ছে ওই ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং ভালো, কি বলেন হিসাবে? জি স্যার, সে হ্যাঁ অন্তত রাইবোজোমকে ফ্রি করে রাখলো। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখানে ঘটতে পারে। তো এখানে বেশ কয়েকটা স্পেকট্রাম ডিসঅর্ডার হতে পারে, মানে এটা বিভিন্ন টিস্যু অর্গান উপর ভিত্তি করে, যেমন যদি নার্ভাস সিস্টেমকে প্রিডমিনেন্টলি এফেক্ট করে তাহলে একরকম হয়, ওভারিকে প্রিডমিনেন্টলি এফেক্ট করলে একরকম হবে, নার্ভাস সিস্টেমের বিভিন্ন সেল সমানভাবে কাজ নাও করতে পারে, কারণ বিভিন্ন সেলের জিন অ্যাক্টিভেশন প্যাটার্নের ডিফারেন্স থাকতে পারে। সব সেলে এটা সমানভাবে তার ইফেক্টটা দেখা নাও যেতে পারে, কারণ এক্সপ্রেশন অফ জিন এক্সপ্রেশন রেগুলেশন যেটা, সেটার ভেরিয়েশনের কারণে সব সময় সব জায়গায় এই মেকানিজমটা একইভাবে কাজ, ফিনোটাইপিক ইফেক্ট না দিতে পারে, একই জেনোটাইপিক চেঞ্জের ফিনোটাইপিক ইফেক্টের ভেরিয়েশন হয়, এটুকু তো আমি বুঝাতে পারছি নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফ্রেজাইল এক্স এর যে মানে ডিসঅর্ডারটা, সেটার মেকানিজমকে মোটামুটি মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রান্সক্রিপশনই হবে না, মানে এত বড় একটা আরএনএ ট্রান্সক্রিপ্টের জায়গা নিয়ে নিছে যে অত বড় ট্রান্সক্রিপশন একবারে হয় না, ঠিক আছে, সে ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং। আরেকটা হচ্ছে কি অত বড় না কিন্তু তাও বড়, সেটা কি করে টক্সিক এমআরএনএ করে এবং প্রোটিন সিনথেসিসে ঝামেলা করে। আর একটা হচ্ছে কি কোডিং রিজিয়ন এক্সপানশন করে আর কি টক্সিক প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন আবার একটা ঝামেলা করে, যে প্রোটিন তৈরি হয় মানে এক্সন থেকে। এই 3 ভাবে মেকানিজম হতে পারে, ঠিক আছে, বোঝা গেছে Yes, sir. কথাটা? হ্যাঁ, Yes. তার মানে কি কি বলেন তো, এই 3টা কেউ একজন এমনি বলেন, মানে জাস্ট এক কথায়, মানে এক কথায় বলেন কি কি ফ্রেজাইল এক্স থেকে 3 ভাবে মেকানিজমটা আসতে পারে, কি কি? একটা স্যার এত বেশি রিপিট হবে হ্যাঁ যেটা এমআরএনএ তৈরি হবে না। হ্যাঁ, আর আরেকটা স্যার ওটাকে বলে এমআরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশনাল সাইলেন্সিং। সাইলেন্সিং। আরেকটা স্যার টক্সিক এমআরএনএ যেটা তৈরি হবে সেটা এমআরএনএ তৈরি হবে, কিন্তু এই এমআরএনএ আর রাইবোজোম গুলো অকুপাই করে রাখবে এবং তার কোনো ফাংশনিং থাকবে না, আলটিমেটলি রাইবোজোম থেকে কোনো প্রোটিন হবে না। হ্যাঁ, আর আরেকটা মানে হবে না তা না, প্রোটিন প্রয়োজনের মানে প্রোটিনের যে রেটে তৈরি কম হওয়ার হবে। কথা, হেলদি সেলের জন্য যে রেটে প্রোটিন সিনথেসিস হওয়ার কথা, রেট অনেক কমাই দিবে টক্সিক এমআরএনএ যে, ঠিক আছে। আর স্যার আরেকটা হচ্ছে যে আরেকটু লেন্থ ছোট হলে তখন প্রোটিন যেটা তৈরি হবে ওটা টক্সিক প্রোটিন তৈরি করবে, যেটা না, আর একটু লেন্থ ছোট হওয়ার ব্যাপার না, যদি হচ্ছে রিপিটটা ইসের মধ্যে থাকে, ওই কোডিং Exon রিজিয়নের মধ্যে থাকে, এক্সাম্পল তখন কি হবে? তখন স্যার টক্সিক প্রোটিন তৈরি হবে, যেটা সেলুলার ফাংশন মানে তার যে করার কথা সেটা না করে অ্যাবনরমাল কিছু করতে পারে। হ্যাঁ, এখন ঠিক স্যার আছে। কোশ্চেন আছে একটা, হ্যাঁ বলেন। স্যার যে টক্সিক এমআরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হবে সেটা কি নরমাল প্রোটিন তৈরি হবে নাকি টক্সিক প্রোটিন তৈরি হবে? টক্সিক এমআরএনএ থেকে কোনো প্রোটিন তৈরি হবে না। টক্সিক এমআরএনএ টা হচ্ছে এই যে 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন এবং হচ্ছে 5 ক্যাপ, এরা হচ্ছে গিয়ে ইসের সাথে মানে রাইবোজোমের স্মল সাবইউনিটের সাথে বাইন্ড করতে কাজে লাগে, ঠিক আছে। ও, এখন আচ্ছা। বাইন্ডিংটা হচ্ছে অ্যাবনরমাল বাইন্ডিং হয়, তখন ওই বাইন্ডিং আর ছোটেও না, আর হচ্ছে ওখানে কমপ্লেক্স ফর্মও হয় না, প্রোটিন সিনথেসিস হয় না, সে খামাখা অকুপাই করে বসে থাকে। বুঝতে পারছি। আমি বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ,
একই জিনিস যদি এই 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়নে ঘটে তখন কিন্তু এই ডিজিজ গুলো হয় না, এই জন্য 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়নে কিছু দেখায় নাই। তার মানে কি এখানে কোনো ট্রিপলেট ফরমেশন হয় না? হয়, কিন্তু তার কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই 3 প্রাইমে, কারণ 3 প্রাইম তো জি স্যার, ওই ইসের সাথে বাইন্ড করে না। মানে প্রথম বাইন্ডিং তো হচ্ছে 3 প্রাইমের সাথে হয় না, ঠিক আছে? হ্যাঁ জি স্যার, জি স্যার, বোঝা গেছে কথাটা? হ্যাঁ, জি স্যার। আচ্ছা এখন এইটার মানে বিভিন্ন সোমাটিক সেলে জিন এক্সপ্রেশন প্যাটার্নের ডিফারেন্স থাকে, তো সেই কারণে এই এই ঘুরে ফিরে এই তিনটা মেকানিজমই নানান ধরনের ডিজিজ তৈরি করে, ঠিক আছে? এখন কোন সেলে কোন সময়ে কোন জিন এক্সপ্রেস হচ্ছে না হচ্ছে, তার সাথে অন্য জিনের ইন্টারাকশন কি হচ্ছে, এইগুলোর উপর ভিত্তি করে তাদের ডিজিজ প্রেজেন্টেশনের ভেরিয়েশন আসে, কিন্তু মূলত মেকানিজম এই তিনটাই। বোঝা গেছে? জি স্যার, হ্যাঁ, জি স্যার। তাহলে কি কি জিনিস হয় সেই স্পেকট্রামটা এখানে দেখানো আছে। একটা তো ফ্রেজাইল এক্স সিনড্রোম, এটা কিন্তু এটা সরাসরি এটা না হয়ে এই যে ফ্রেজাইল এক্স সিনড্রোম, ফ্রেজাইল এক্স ট্রেমর অ্যাটাক্সিয়া সিনড্রোম এটা হতে পারে, ফ্রেজাইল এক্স অ্যাসোসিয়েটেড প্রাইমারি ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি হতে পারে, ফ্রেজাইল এক্স অ্যাসোসিয়েটেড নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে, ফ্রেজাইল এক্স ভেরিয়াস অ্যাসোসিয়েটেড কন্ডিশনস হতে পারে। এই নামগুলো মনে রাখবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ফ্রেজাইল এক্স সিনড্রোম তো তার থাকেই, কিন্তু এই সিনড্রোমটার প্রেজেন্টেশনই 4 রকম হতে পারে, ঠিক আছে? আর এর সাথে আর একটা আছে, সেটা হচ্ছে হান্টিংটন। হান্টিংটনটা হচ্ছে গিয়ে একজনের হান্টিংটন ডিজিজ, ঠিক আছে? এই যে এইটা ওই লিস্টের মধ্যে নাই, ওটা কোডিং রিজনের মধ্যে হলে সেটা তখন ফ্রেজাইল এক্স সিনড্রোমই বলে না, তখন সেটাকে আসলে হান্টিংটন ডিজিজই বলে। ক্লিয়ার করতে পারছি কথাটা? হ্যাঁ, কোডিং রিজনে যখন, হ্যাঁ বলেন, হ্যাঁ কোডিং রিজনে যখন ট্রিপলেট হচ্ছে তখন সেটা ফ্রেজাইল এক্স সিনড্রোমই নামটা থাকে না, তখন হান্টিংটন ডিজিজ হয়ে যায়। কিন্তু ফ্রেজাইল এক্স সিনড্রোম যদি হয় তার প্রেজেন্টেশনে 4টা ক্যাটাগরিতে পড়তে পারে, এটা খেয়াল রাখেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এর মধ্যে কারোর এক বা একাধিক মানে প্রেজেন্টেশন থাকতে পারে, ঠিক আছে? ফ্রেজাইল এক্স সিনড্রোম প্লাস 1 or more of these 4, এটাই হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন। ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে এইটা সাধারণত জেনেসিসের সময় এই ডিএনএ ব্রেকটা অ্যাম্পলিফাই করে, অর্থাৎ এই ট্রিপলেট গুলা অ্যাম্পলিফিকেশন হয়, সংখ্যায় বাড়ে কখন? এটা স্যার ওজেনেসিসের সময়। ওজেনেসিসের সময়, এবং স্পারমাটোজেনেসিসের সময় বাড়ে না। কেন? এটা মানে ওজেনেসিসের সময়ই আগের জেনারেশনে মনে করেন কারোর এটা ক্যারিয়ার আছে, ঠিক আছে, তার ধরেন কিছু রিপিট আছে, 40টা রিপিট আছে, ওজেনেসিস হয়ে তার যখন ওই নারীর যখন হচ্ছে ওভাম তৈরি হবে, তখন সেই ওভামের মধ্যে দেখা যাবে সেই 40টা থেকে বেড়ে 60টা হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, রিপিটেশন। তো এটা স্পারমাটোজেনেসিসের সময় হয় না, ওজেনেসিসের সময়ই হয়। এটা একটা পিকুলিয়ার ব্যাপার, এটার পুরোপুরি এক্সপ্লেনেশন আমি কোথাও খুঁজে পাইনি, কিন্তু আপনারা জিনিসটা মনে রাখেন, খেয়াল থাকবে তো কথাটা? জি স্যার। জি স্যার। এটাকে বলে হচ্ছে অ্যান্টিসিপেশন। এই ঘটনাটার নাম, যে জেনারেশন টু জেনারেশন যে রিপিটের সংখ্যা বেড়ে যায়, এটাকে বলে অ্যান্টিসিপেশন, ঠিক আছে? জি স্যার। তো এখানে রিপিট কয়টা হলে কি বলবে? নরমাল হচ্ছে 6 থেকে 44টা রিপিট নরমাল থাকে, ঠিক আছে? 45 থেকে 54টা রিপিট হলে সেটাকে বলে হচ্ছে ইন্টারমিডিয়েট, 55টা থেকে 200টা রিপিট হলে প্রি মিউটেশন, আর মোর দ্যান 200 হলে সেটাকে বলে ফুল মিউটেশন, ঠিক আছে? সাধারণত ডিজিজ এক্সপ্রেস করে 200-র উপরে গেলে রিপিটেশন, ঠিক আছে? জি স্যার। ওকে, আপনাদের রবিনসে দেখলাম যে ইন্টারমিডিয়েট মানে রিপিট এই টার্মটা নাই, প্রি মিউটেশন ফুল মিউটেশন এভাবে আছে, কিন্তু ইন্টারমিডিয়েটও একটা আছে কিন্তু প্রি মিউটেশনের আগে, ঠিক আছে? আচ্ছা, স্যার আগের মিউটেশন গুলো তখন কি স্যার ক্যারিয়ার থাকবে? মানে কম হ্যাঁ কম মিউটেশন যেটা সেগুলো ক্যারিয়ার, ঠিক আছে? জি স্যার। প্রি মিউটেশনও এক ধরনের ক্যারিয়ারই বলা যায়,
হ্যাঁ, ফুল মিউটেশনই কেবলমাত্র ডিজিজটা এক্সপ্রেস করে। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এখানে ফ্রেজাইল এক্স সিনড্রোমের একটা ক্যারিওটাইপ দেখানো হয়েছে। ফ্রেজাইল এক্স সিনড্রোমকে এটা বলে তার কারণ ক্যারিওটাইপিং এ মনে হয় যেন এক্স এর এক মাথা মানে ঝুলে আছে কোন রকম, একটু হলেই এখানে এই প্রান্তটা যদি কোন রকমে এটা হাত ছেড়ে দেয় তাহলে কাজ করে পড়ে যাবে নিচে, এরকম ভাবে ঝুলতেছে আর কি, বা এক মাথার ডানটি ভেঙে গেছে এই টাইপের দেখতে লাগে, এই জন্য এটাকে বলে ফ্রেজাইল এক্স। এবং এটাকে ক্যারিওটাইপ লেখার সময় এভাবে লেখা হয়, এই নোটেশনটা ফলো করা হয়। কোন ব্যান্ডের থেকে তার এরকম ভেঙে গেছে মানে এরকম ফ্রেজাইল দেখা যাচ্ছে সেই ব্যান্ডটা উল্লেখ, ওই ব্যান্ড থেকে এই ব্যান্ডের পরে আর কিছু লেখা নাই, কিন্তু শুধু 2-7 মানে ব্যান্ড 2 সাব ব্যান্ড 7 এবং রিজন 3 লেখা আছে। আর শেষ হয়েছে কোথায় লেখা নেই, কারণ শেষটা হচ্ছে কি একদম শেষ পর্যন্ত, একদম টেলোমিয়ার পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এইভাবে নোটেশনটা আর কি লেখে। আচ্ছা স্যার হ্যাঁ, ব্যান্ড কি স্যার 9 পর্যন্ত আছে, এর বেশি নাই? কারণ হচ্ছে যে হ্যাঁ সব বলেন। জায়গাতে স্যার 2টা করে সংখ্যাই দেখি। এখন যদি এমন হয় যে 9 এর বেশি আছে, তাহলে স্যার 2টা করে সংখ্যা যদি 11 লেখে, তখন তো বুঝতে কষ্ট হয়ে যাবে। এটা ভালো প্রশ্ন করেছেন, তবে আমারও মনে পড়ছে না যে আমি এক ডিজিটের বেশি সাব ব্যান্ড কখনো দেখছি। ঠিক আছে, স্যার এটা সম্ভবত 9 পর্যন্ত হিসাব করা আর কি। হতে পারে, হতে পারে। তো এখানে আপনার ফ্রেজাইল এক্স সিনড্রোমে যদি ইনহেরিটেন্স প্যাটার্নটা খেয়াল করেন, তো ধরেন ক্যারিয়ার মেল আছে, ঠিক আছে, আর নরমাল ফিমেল, তাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে কি দেখা যাবে, আর আর কি মেল ক্যারিয়ার মেল, এখন এটা তো এক্স ক্রোমোজোমের, তাই না? আর নরমাল ফিমেল যদি তার মা হয়, তাহলে ছেলের মধ্যে তো কোনো প্রিমিউটেশন টেশন কিছুই যাবে না, ক্যারিয়ারও হবে না, নাকি? এটা তো বুঝছেন নাকি? জি স্যার, এটা হ্যাঁ এক্স ক্রোমোজোম। হ্যাঁ, আর এই এক্স ক্রোমোজোমের সাথে এই এক্স, তার মানে আর বাবার যেহেতু একটা ক্যারিয়ার প্রিমিউটেশন ক্যারি করতেছে, প্রিমিউটেশন মানে হচ্ছে গিয়ে তার হচ্ছে 55 থেকে 200টা রিপিট আছে, ঠিক আছে, ফাদারের। এখন ফাদার তাহলে তার মেয়েদের মধ্যে সবাই ক্যারিয়ার হবে ডেফিনিটিভলি, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে নর্মাল নর্মাল প্রিমিউটেশন তার একটা হচ্ছে এক্স ক্রোমোজোম নর্মাল আর একটা প্রিমিউটেশন, এটাও ক্যারিয়ার ফিমেল, একটাও নর্মাল প্রিমিউটেশন, ঠিক আছে। তো তারপরে এই মেয়ে যখন হচ্ছে গিয়ে আর কি বাচ্চা হবে, যেহেতু এটা শুধু জেনেসিসের সময় বাড়ে, মানে মিউটেশনের মানে রিপিটের সংখ্যা, সেজন্য তার পরের জেনারেশনে দেখা যাবে ফুল মিউটেশন পাওয়া যাবে। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এবং পরের মিউটেশনে ছেলের মধ্যে ফুল মিউটেশন পাওয়া যাবে, তার তো আর কোনো এক্স ক্রোমোজোম নাই, সে অ্যাফেক্টেড হয়ে বসে থাকবে। কিন্তু তার পরের মিউটেশনে যে মেয়েরা থাকবে তাদের 50% ফিমেল এফেক্টেড হতে পারে, যেহেতু আর একটা নর্মাল এক্স ক্রোমোজোম তার আছে অলরেডি। ঠিক আছে, বাবার থেকে আসা একটা নর্মাল এক্স ক্রোমোজোম যেহেতু আছে, মেয়েরা 50% এফেক্টেড হয় বা মাইল্ডলি এফেক্টেড হয়। বুঝতে পারছেন? ফুল Yes, মিউটেশন থাকার পরেও। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তার মানে এটাকে সামারি করলে বলেন তো কি কি বলা যাবে, মানে এই স্যার পয়েন্টগুলো সামারি করেন, কি কি পাওয়া যায়? স্যার 50% ফিমেল এফেক্টেড মানে কি স্যার, যে যার ডিজিজটা এক্সপ্রেশন হবে তার হচ্ছে মানে অর্ধেক অর্ধেক এক্সপ্রেশন হবে না মাইল্ডলি। না 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 50% অফ ফিমেলস এফেক্টেড মানে ও আচ্ছা। ক্যারিয়ার, তার মা তো ক্যারিয়ার, তার এক জি মায়ের স্যার। তো একটা নরমাল এক্স ক্রোমোজোম আছে। এখন জি ওই নরমাল এক্স ক্রোমোজোমটা পাওয়ার সম্ভাবনা তো 50%, আর হচ্ছে প্রিমিউটেশন মানে মিউটেটেড এক্স ক্রোমোজোমটা পাওয়ার সম্ভাবনা 50%, এই জন্য 50% অফ ফিমেলস এফেক্টেড বলা হচ্ছে। ঠিক আছে, আর যারাও এফেক্টেড হয় তারাও মাইল্ডলি, কারণ তাদের একটা নরমাল এক্স ক্রোমোজোম আছে তার নরমাল বাবা থাকার কারণে। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ এখানে স্যার অ্যান্টিসিপেশন হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এখানে দেখেন যে এই প্রথমে একটা যে আগের জেনারেশনে যে হচ্ছে ইয়া ছিল, মানে এফেক্ট ক্যারিয়ার মেল ছিল, সেই ক্যারিয়ার মেলের যখন মেয়ে হয়েছে তাদের কিন্তু মানে মিউটেশনের সংখ্যা বাড়ে নাই, কারণ এটা স্পারমাটোজেনেসিসের সময় অ্যান্টিসিপেশন হয় না। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে যদি আপনি আপনাকে বলে যে ফ্রেজাইল এক্স সিনড্রোমের ইনহেরিটেন্স প্যাটার্ন কেমন, আপনি তার পয়েন্টগুলো নিজে নিজে লিখবেন।
পরীক্ষার প্রশ্ন নিয়ে আপনারা খুবই চিন্তিত, তাই বলতেছি নিজেই বলেন এখন এক একটা করে পয়েন্ট বলেন যে আপনারা কি কি পয়েন্ট লিখবেন, মানে এমন সব পয়েন্ট গুলো বলবেন যেটা অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসিসিভ কিংবা অন্যান্য প্যাটার্ন এর থেকে আলাদা কোন দিক দিয়ে সেই পয়েন্ট গুলো বলবেন। যেমন এই প্যাটার্ন দেখে যেন কেউ পয়েন্ট গুলো পড়ে যেন কেউ বুঝতে পারে যে আপনি ফ্রেজাইল এক্স সিনড্রোমের কথা বলতেছেন। স্যার প্রথমে কি আমরা বলবো যে ট্রিপলেট অ্যামপ্লিফিকেশন হয় ডিউরিং না, না। ওজেন? ট্রিপলেট অ্যামপ্লিফিকেশনের কথা এখানে আসবে না। ইনহেরিটেন্স প্যাটার্ন মানে হচ্ছে যে ক্যারিয়ার কে হয়, সাফার কে করে, কোন জেনারেশনে হয়, জেনারেশন স্কিপ করে কিনা, কত পার্সেন্ট চান্স থাকে, এইগুলো হচ্ছে ইনহেরিটেন্স প্যাটার্ন। এখানে হচ্ছে গিয়ে আপনার ওই নিউক্লিওটাইড বা ওইসব কথাবার্তা আসবে না। জি স্যার। হ্যাঁ, তো বলেন। যেমন অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে আপনি কি বলেন যে যে হচ্ছে প্যারেন্ট, যখন প্যারেন্ট এফেক্টেড প্যারেন্ট, যে কোনো একজন প্যারেন্ট এফেক্টেড থাকলে তাহলে তার সন্তান বা একজন সন্তান এফেক্টেড থাকলে তার প্যারেন্টের মধ্যে থেকে কারো না কারো জিনটা অবশ্যই আছে, ঠিক আছে? হ্যাঁ, এফেক্টেড প্যারেন্ট আছে, এভাবে লেখেন না। তারপরে স্যার। হচ্ছে জি স্যার। আর কি এটা পেনিট্রেন্স হচ্ছে মানে ভেরিয়েবল পেনিট্রেন্স পাওয়া যায়, মানে পরের জেনারেশন সবসময় আসতেও পারে নাও পারে ভেরিয়েবল। তারপরে হচ্ছে এই দুইটা অ্যালিলের মধ্যে একটা অ্যালিল থাকলেই ডিজিজটা প্রকাশ পায়, ঠিক আছে? এভাবে লেখেন না পয়েন্টগুলা জি স্যার। অটোসোমাল ডমিনেন্টের ক্ষেত্রে। এরকম অটোসোমাল রিসিসিভের ক্ষেত্রেও এরকম লেখেন, তাই না, যে হচ্ছে বোথ প্যারেন্টস এফেক্টেড না হলে এটা হয় না। হ্যাঁ, জি স্যার। তো এইভাবে এইটাকে ব্যাখ্যা মানে বলেন ওই ওই ভাষাতে। আপনার ট্রিপলেটের কথা ভুলে যান, ওই ভাষাতে বলেন এটা এখন। স্যার এখানে হচ্ছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম তো একটা হচ্ছে স্যার এক্স লিঙ্ক ডিসঅর্ডার। স্যার এখানে হচ্ছে বোথ মেল এন্ড ফিমেল স্যার ক্যারিয়ারও হতে পারে আবার এফেক্টেডও হতে পারে। যদি স্যার মেলে যদি স্যার এফেক্টেড জিন থাকে বা জিনের ট্রিপলেটের পরিমাণ যদি লেস দেন 200 থাকে সে ক্যারিয়ার, যদি আপনি এক কথা বলেন ক্যারিয়ার, অত কিছু বলা ক্যারিয়ার, হ্যাঁ ক্যারিয়ার সরি কি থাকে? ক্যারিয়ার, হ্যাঁ, হ্যাঁ। স্যার ক্যারিয়ার মেল যদি স্যার নর্মাল ফিমেলকে স্যার মানে বিয়ে করে তাহলে তার বাচ্চাদের ক্ষেত্রে স্যার 50%, স্যার ফিমেলদের ক্ষেত্রে 50% চান্স হচ্ছে নর্মাল ফিমেল না, স্যার। ক্যারিয়ার মেল যদি নর্মাল ফিমেলকে বিয়ে করে তাহলে তার মেয়ে বাচ্চারা ক্যারিয়ার হওয়ার সম্ভাবনা 100%। ও ক্যারি হচ্ছে স্যার, স্যার 100%, কিন্তু সেক্ষেত্রে স্যার ছেলে বাচ্চারা পুরোটাই নর্মাল থাকবে স্যার। হ্যাঁ, আবার যদি এই ক্যারিয়ার ফিমেল যদি আবার আরেকজন নর্মাল পার্সনকে মেলকে বিয়ে করে সেক্ষেত্রে স্যার তার যে আহ, আহ, মেয়ে বাচ্চা হবে তাদের ক্ষেত্রে স্যার 50% ফিমেলরা এফেক্টেড হতে পারে পরবর্তী জেনারেশনে ফুল মিউটেশনের মাধ্যমে। সেক্ষেত্রে তার ছেলেটা 50% যে ছেলে হবে সেও এফেক্টেড হবে স্যার 50% ছেলেদের অ্যান্টিসিপেশনের মধ্যে জন্য। 50% এফেক্টেড হবে, আর ছেলেদের মধ্যে 50% এফেক্টেড মানে হতে পারবে, আহ, এবং এফেক্টেড হবে যারাই মানে আর কি 50% ছেলে এফেক্টেড হবে, কিন্তু যেই এফেক্ট মানে যে মিউটেশনটা ক্যারি করবে তারই ডিজিজটা ফুল ব্লোন ডিজিজ হবে, ঠিক আছে? কিন্তু জি স্যার। মেয়েদের ক্ষেত্রে 50% ফিমেল মানে 50% মেয়ে এফেক্টেড হবে, কিন্তু যার হবে সে হয়তো মাইল্ডলি সাফার করবে, যেহেতু তার জি একটা স্যার। আরেকটা নর্মাল নর্মাল এক্স আছে। আছে। কিন্তু নর্মাল এক্স থাকলেও কপাল খারাপ থাকে অনেক সময়। বলছিলাম মিক্সিং এক্টিভেশনের কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে কিনা? স্যার বুঝতে পারতেছি না স্যার। ওই যে এক্স ইনঅ্যাক্টিভেশন, এটা তো র্যান্ডমলি হয়, কিন্তু কখনো কখনো কারোর বেছে বেছে র্যান্ডম হতে হতে ওই যে কয়েন টসের মতো কপাল খারাপ থাকলে কি হয়, সব দেখা যাচ্ছে যে নর্মাল গুলো ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে, আর ফুল মিউটেশন ওয়ালা গুলো অ্যাক্টিভ আছে বেশিরভাগ ছেলে। র্যান্ডমলি তো ইনঅ্যাক্টিভেশন হয়, তাই না? জি স্যার। ওইটা আগের ক্লাসে যেটা পড়িয়েছিল মনে আছে? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাই মাইল্ডলি এফেক্টেড তো ওপেন বলে, কিন্তু আচ্ছা, একটু আমি একটু এক মিনিট, একটা কল আসছে।
সরি, তাহলে এখন জিনিসটা বোঝা গেছে তো? আচ্ছা, জি স্যার। ওকে। এখন এখন এখানে প্রি মিউটেশন থেকে ফুল মিউটেশন দেখানো হয়েছে, ঠিক আছে? কিন্তু ধরেন প্রি মিউটেশনের আগেও তো ইন্টারমিডিয়েট আছে, তাহলে যদি এখানে প্রি মিউটেশন না থেকে ইন্টারমিডিয়েট থাকতো, তাহলে এই জেনারেশনে এসে যেটা পাওয়া যেত এরাও ক্যারিয়ার হতো, কিন্তু এদের হচ্ছে প্রি-মিউটেশন হতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে চারটা ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগ করার সিগনিফিকেন্স হচ্ছে একটা জেনারেশনে যা থাকে পরের জেনারেশনে জেনেসিস হওয়ার পরে আর এক স্টেপ করে আগায়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আগের জেনারেশনে মনে করেন নর্মাল ছিলই না, হঠাৎ করে একটা জেনারেশনে দেখা গেল ইন্টারমিডিয়েট একটা চলে আসছে, তারপরে আবার সেই ইন্টারমিডিয়েট পরের জেনারেশনে যে হয়ে যেতে পারে প্রিমিউটেশন, সেইটা তার পরের জেনারেশন হয়ে যেতে পারে ফুল মিউটেশন। আর মনে রাখবেন এই অ্যান্টিসিপেশনটা হচ্ছে গিয়ে জেনেসিসে হয়, স্পারমাটোজেনেসিসে না। এইটুকু মাথায় রাখলে পরে আপনার এটা ইনহেরিটেন্স প্যাটার্ন হিসাব করতে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? স্যার শারমান প্যারাডক্সটা একটু বলবেন? হ্যাঁ, শারমান প্যারাডক্স মানে স্যার ফ্রেজাল এক্স সিনড্রোমে এটাও তো একটা টার্ম আছে, আচ্ছা ওইটা একটু স্যার বলতেন। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা আলোচনাটা কন্টিনিউ করি, তারপরে মানে এই শেষে আমি যখন কোশ্চেন তখন মনে করে দিন আমাকে, ঠিক আছে? মনে করে দিন অবশ্যই, মনে ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার, এইটার ইনহেরিটেন্স প্যাটার্ন সম্পর্কে আপনারা মন্তব্য করেন তো। স্যার এটাও তো মায়ের থেকেই আসবে স্যার, মাইটোকন্ড্রিয়াল। হ্যাঁ, তো এটা খেয়াল করে দেখেন যে হচ্ছে বাবার যদি এফেক্টেড থাকে, স্কোয়ার দিয়ে তো পুরুষ বোঝানো হয়, তো তাহলে কিন্তু সেটা যায় না, কিন্তু মা এফেক্টেড থাকলে তার সন্তানদের মধ্যে যায়, আবার তার ছেলে সন্তানদের পরের জেনারেশনে কিন্তু আবার যাচ্ছে না, শুধু মায়ের থেকেই যাচ্ছে, ঠিক আছে? এটা তো বুঝছেন নাকি? হ্যাঁ জি স্যার। জি। হ্যাঁ। আচ্ছা, এখন এইটার একটা ইন্টারেস্টিং কনসিকুয়েন্স আছে, সেটা হচ্ছে এইটার মাধ্যমে আমরা আর কি একটা জিনিস ট্রেস করতে পারি, একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সবার দাদির 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 দাদি বা নানি, দাদিরা তো আচ্ছা মায়ের দিকের কি বলে, নানি বলে না দাদি বলে, আমার মাঝে মাঝে ভুলিয়ে যায় কোনটা কোনটা বলে নানি স্যার, নানি স্যার। নানি। আচ্ছা, তাহলে আপনার নানির 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 এরকম করে হচ্ছে কি গ্র্যান্ড গ্রেড মানে আর কি সবচেয়ে বড় নানি যে আর কি, ঠিক আছে? এটা হিসাব করলে দেখা যাবে যে এই পুরো মানব জাতির আর কি চরম নানি আর কি একজনই ছিল, এটা হিসাব করে পাওয়া যায় এই মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স মানে সূত্র হিসাব করে করে, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন কিন্তু তার মানে কি এটা যে হচ্ছে গিয়ে ওই নারী হচ্ছে গিয়ে এই মানে প্রথম হোমোসেপিয়েন্স সেটা ইন্ডিকেট করে? কেউ একজন বুদ্ধি খাটায় বলেন তো। না স্যার, হ্যাঁ কারেক্ট, কেন বলেন তো? কারণ মাইটোকন্ড্রিয়া একটা ব্যাকটেরিয়া। না তা না, সেটা না, এটা এটা ইন্ডিকেট করে যে এটা ইন্ডিকেট করে এটাই যে হচ্ছে গিয়ে ওই নারী থেকে বাকি সব মানব জাতির সবাই ওই মাইটোকন্ড্রিয়াটা পাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেই তার আগেও হোমোসেপিয়েন্স ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে সেই আর কি সেই হোমোসেপিয়েন্সের মধ্যে একটা, এটা ইন্ডিকেট করে এটাই যে হোমোসেপিয়েন্স গোষ্ঠী অনেক বড় ছিল, তাদের মধ্যে থেকে একটা ছোট পার্ট অংশ কেবলমাত্র টিকে গেছিল, আর বাকি বেশিরভাগ অংশ ছিল না। অর্থাৎ ওই মানে আমাদের সবার মাইটোকন্ড্রিয়া ট্রেস ব্যাক করলে যে নারী পর্যন্ত পৌঁছাবে, সেই নারীরও আগে হোমোসেপিয়েন্স আসছে, কিন্তু বাকিরা তাদের মানে বংশধর রেখে যেতে পারেনি, সে রেখে যেতে পারছে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার কিংবা এমনও তো হতে পারে স্যার যে এর আগের যারা ছিল বা অন্য যে গোত্র ছিল তাদের ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা ছিল না, না এই নারী না 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 মাইটোকন্ড্রিয়া ছিল, কারণ মাইটোকন্ড্রিয়া আর কি ইউক্যারিওটিক সেলের সাথে মাইটোকন্ড্রিয়ার কম্বিনেশন যখন হয়েছে সেটা সেটা আরো হোমোসেপিয়েন্সের উদ্ভবেরও অনেক আগের কথা, ঠিক আছে? হোমোসেপিয়েন্স যখন আসে ততদিনে মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলের নরমাল ফিচারে পরিণত হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো এখনো কিছু কিছু ইউক্যারিওটস এর মাইটোকন্ড্রিয়া নাই, যেমন ধরেন আপনি যদি জিআরডিআ দেখেন, স্ট্রাকচারটা খুলে দেখেন প্যারাসাইটোলজি বইতে, জিআরডিআ এর মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে না,
না স্যার। ঠিক আছে, এরকম জি আরো স্যার। এক্সাম্পল আছে, কিন্তু মাইটোকন্ড্রিয়া যখন সেলের ভিতরে পার্মানেন্ট বাসিন্দা হয়ে গেছে জি সেটা জটিল জীব হওয়ার অনেক আগে। ঠিক আছে, হ্যাঁ। তো জি স্যার। একইভাবে আর কি আপনার বাবার বাবাকে কি বলে? দাদা। হ্যাঁ দাদা স্যার। হ্যাঁ, তাহলে দাদার 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 সবচেয়ে বড় দাদা যে, সেই দাদা ট্রেস করা যাবে কি দিয়ে বলেন তো? এটা যেমন মাইটোকন্ড্রিয়াতে ট্রেস করা যায়, ওইটা কি দিয়ে ট্রেস করা যাবে? যেটা শুধুমাত্র পুরুষ থেকে পুরুষে, তার থেকে পুরুষে এভাবে যেতে পারে। স্যার ওয়াই জিনের যদি কোনো ওয়াই প্রবলেম, ক্রোমোজোম, ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমের যে জিন থাকে যেটা শুধু ওয়াই ক্রোমোজোমে পাওয়া যায়, SRY বা এরকম জিন, তো এখন এইটা দিয়ে ট্রেস করে এরকম বড় দাদা 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 পাওয়া গেছে। কিন্তু আর কি এই যে মানে দাদি মানে নানির 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 নানি আর এই পাশে দাদা 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 দাদা, এরা যে আর কি একই সময়ের বাসিন্দা ছিল না, সেটা থেকে বোঝা যায় যে এর আগে হোমোসেপিয়েন্স ছিল। কারণ এই মানে সব মানব জাতির বড় নানি আর সব মানব জাতির আর কি বড় দাদা, এদের দুইজনের অবস্থানের সময়কালের মধ্যে প্রায় 50-60 হাজার বছর বা তারও ডিফারেন্স আছে। ঠিক আছে, এই জন্য স্যার মেয়েরা বেশি দিন বাঁচে। না কে আগে কে মানে এখন তার থেকে বোঝা যাচ্ছে যে এই দুটো আসলে ভিন্ন আর কি ইনহেরিটেন্স থেকে আসছে, একই বংশের সম্ভবত তারা ছিল না আর কি, কারণ বিশাল গ্যাপ, তো অনেক জেনারেশন গ্যাপ ছিল, সেটা অবশ্য মূল কারণ না। তো মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যেরকম আছে সেরকম ওয়াই ক্রোমোজোমাল ডিসঅর্ডারও এরও ইনহেরিটেন্স প্যাটার্ন হতে পারে। সেই প্যাটার্নটা করার সময় আপনাকে কি কি করতে হবে? পুরুষ থেকে পুরুষে শুধুমাত্র যাচ্ছে এইভাবে করে রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন এইটার এটা এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা কেস কয়েকদিন আগে রিপোর্ট হয়েছে, এই তো 2-4 দিন আগেই। সেটা দেখে বুঝতে পারছেন ডায়াগনোসিস কি? স্যার ডাউন সিনড্রোম। হ্যাঁ, কোন টাইপের ডাউন? ডাউন কয় রকম আছে? স্যার টাইপ তো জানি না স্যার ডাউন সিনড্রোম। আচ্ছা, কেউ বলতে পারবেন ডাউন সিনড্রোমের সাইটোজেনেটিক টাইপ 3টা আছে, 3টা কি কি? স্যার রবার্টসনিয়ান ট্রান্সলোকেশন, মোজাইক, হ্যাঁ, আরেকটা? আরেকটা হচ্ছে স্যার এইটা আমি যেটা দেখাচ্ছি, ক্লাসিক্যাল, যেটা স্যার ক্লাসিক্যাল বলে বা ট্রাইজোমি বলে। ঠিক আছে, এটাই 90-95% এরকমই পাওয়া যায়। আর বাকি দুইটা টাইপ হচ্ছে ওই 5-10% এর মধ্যে মানে পড়বে। আর ট্রান্সলোকেশন ডাউন, আর একটা হচ্ছে মোজাইক ডাউন। ঠিক আছে, দেখুন এই যে ডাউন সিনড্রোম দেখেন 21 নম্বর ক্রোমোজোম 3টা, খেয়াল করছেন এই যে? হ্যাঁ, এটা লেখা হয় কিভাবে? 47,XX 47টা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম XX, +21, মানে 21 নম্বর ক্রোমোজোম একটা বেশি। জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে কথাটা কিভাবে লেখা হয়? জি স্যার। বুঝতে পারছি। হ্যাঁ, এখন এই 3টা টাইপ আছে। এই 95% হচ্ছে গিয়ে এই ট্রাইজোমি বা এটাই ক্লাসিক্যাল, 4% হচ্ছে ট্রান্সলোকেশন হয়। আর এখন ট্রাইজোমিটা তো বুঝছেন এটা কি হলো? এটা হচ্ছে গিয়ে এটা সাধারণত হচ্ছে সেল ডিভিশনের সময় একটা সেলে দুইটা 21, একটা সেলে হচ্ছে একটা গ্যামেটে 21 নম্বর ক্রোমোজোম হচ্ছে একটাই থাকার কথা, কিন্তু সেল ডিভিশনের সময় যদি সে দুইটা নিয়ে যায়, আরেকটা গ্যামেট ইনভ্যালিড গ্যামেট হচ্ছে, ওখানে একটা ক্রোমোজোম কম পড়ছে, কিন্তু ওই ক্রোমোজোম ভায়াবল, মানে ওই গ্যামেটটা ভায়াবল থাকবে না। কিন্তু যেটাতে হচ্ছে গিয়ে 23টার জায়গায় 24টা ক্রোমোজোম চলে গেছে, তার মধ্যে 24টা মানে হচ্ছে কি একটা 21 বেশি গেছে, ওই গ্যামেটটা কিন্তু টিকে যায়। বুঝতে পারছেন? এখন সেটা যখন একটা নর্মাল আর মানে আরেকটা গ্যামেটের সাথে, অপোজিট সেক্সের গ্যামেটের সাথে কম্বাইন করে, তখন এই ঘটনাটা ঘটতে পারে। বোঝা গেছে কথাটা? জি স্যার। হ্যাঁ, কিংবা এটা মিওসিসের সময় বললাম, মাইটোসিসের সমস্যার জন্য হতে পারে এটা। ঠিক আছে, মাইটোসিসের সমস্যার জন্য এটা হতে পারে। যদি মাইটোটিক ডিভিশনের সময় একটা আর কি এক্স ক্রোমোজোম, সরি, একটা 21 নম্বর ক্রোমোজোম বেশি চলে যায় কোনো একটা সাইডে। বুঝতে পারছেন? এখন অপোজিট সাইডে, এখন কথা হচ্ছে কি 21 নম্বর ক্রোমোজোম শর্ট করলে সেল বাঁচে না, কিন্তু 21 নম্বর ক্রোমোজোম বেশি থাকলে সেল বেঁচে যায়। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। বুঝতে পারছেন কথাটা? জি জি স্যার। স্যার। হ্যাঁ, এখন 21 নম্বর ক্রোমোজোম কারোর বেশি গেছে মানে কি? কারো শর্ট পড়ছে নাকি? হ্যাঁ,
জি স্যার, একদিকে স্যার বেশি যাবে, একদিকে স্যার শর্ট হ্যাঁ, করবে স্যার। এখন যেটা শর্ট করবে ওই শর্ট করা সেলটা টিকবে না, ঠিক আছে, জি স্যার। কিন্তু যেটা বেশি গেছে সেটা টিকে যায়। এরকম ঘটনা 3টা ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটতে পারে, যেগুলো শর্ট করলে ওই ক্রোমোজোমটা শর্ট করলে সেলটা ভায়াবল থাকে না, কিন্তু একটা বেশি গেলে সে টলারেট করতে পারে। 21 নাম্বার ছাড়া আরো 2টা ক্রোমোজোমের ক্ষেত্রে আছে, কি কি বলেন তো? স্যার পাটওয়ার্থ সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম। হ্যাঁ, ক্রোমোজোম নাম্বার বলেন। স্যার এডওয়ার্ড হচ্ছে 18 স্যার। হ্যাঁ, 18 নাম্বার। আর কারেক্ট আর আর পাটওয়ার্থ সিনড্রোম হচ্ছে স্যার 13। তেরো। তাহলে 13, 18 আর 21 এই 3টা ক্রোমোজোম হচ্ছে গিয়ে একটা বেশি থাকলে সেলটা টিকতে পারে, কিন্তু একটা কম থাকলে টিকে না। বুঝা গেছে? সেটা গ্যামেট হোক বা সোমাটিক সেল হোক, যেটাই হোক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই জন্য এটা ট্রাইজোমি আমরা পাই। তার মানে কি অন্য ক্রোমোজোম গুলো ট্রাইজোমি হয় না? স্যার হয় স্যার। হয়, কিন্তু সেখান থেকে বাচ্চা হয় না। জি স্যার। বুঝছেন কথাটা? হ্যাঁ, সেখান থেকে বাচ্চা হয় না। হ্যাঁ, এটা ভাবার কোনোই কারণ নাই যে বেছে বেছে 3টা ট্রাইজোমি হয়, বাকি ট্রাইজোমি হয় না। সবগুলোরই ট্রাইজোমি হয়। বিভিন্ন অ্যাবর্টেড ম্যাটেরিয়াল বা মানে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের ম্যাটেরিয়াল বা অন্যান্য আরো এই ধরনের টার্মিনেটেড প্রেগন্যান্সি, এইগুলোর ম্যাটেরিয়াল অ্যানালিসিস করে দেখা গেছে যে কম বেশি সব ক্রোমোজোমেরই ট্রাইজোমি হয়। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। হ্যাঁ জি হ্যাঁ, তাহলে এই 3টা যে টিকে যাচ্ছে তার কারণ হচ্ছে এদের একটা ডোজ বেশি থাকলেও সেই সেলটা সার্ভাইভ করে, সিম্পলি এই কারণে টিকে যাচ্ছে। এমন না যে এইগুলো হয় বাকিগুলো হয় না, তা কিন্তু না। ক্লিয়ার কিনা কথাটা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ট্রাইজোমি না হয়েও ডাউন কিভাবে হয়, সেটা হচ্ছে এই 3টা ক্রোমোজোমের মধ্যে এমন কোন জায়গা আছে যেটার ডোজ বেশি হওয়ার জন্য অসুখ হচ্ছে। এখন সেটা 3টা ক্রোমোজোমই হতে হবে এমন না, ক্রোমোজোম সংখ্যা 46টা থেকেও সেই ডোজ বেশি হয়ে যেতে পারে। কিভাবে? স্যার ওই যে যদি ইয়ে হয় XXY হয়ে যেতে পারে, বা না না না, ক্রোমোজোমের সংখ্যা বাড়ছে না, ক্রোমোজোমের সংখ্যা 46টাই। মানে এখানে তো ট্রাইজোমিতে তো 47টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে, কিন্তু ক্রোমোজোম 46টা জি থেকেও এই ট্রাইজোমি মতো ফিচার হয়ে যেতে পারে। মানে জেনেটিক্যালি সেটা ট্রাইজোমি মতোই হতে পারে। কিরকম বলেন তো কিভাবে? স্যার যদি সেল ডিভিশনের সময় স্যার একদিকে আহ, একই ক্রোমাটিডের দুইটা বাহু যদি একদিকে চলে যায় স্যার, এটাকে যেন কি বলে? আইসোক্রোমোজোম। জি স্যার, আইসো মানে একদিকে চলে যাচ্ছে। আচ্ছা, আইসোক্রোমোজোম অবশ্য এখন পর্যন্ত ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আপনি যেটা বলছেন থিওরিটিক্যালি কারেক্ট, কিন্তু ডাউনসের ক্ষেত্রে আইসোক্রোমোজোম এখন পর্যন্ত পাওয়া যায় না। কারণ সম্ভবত আইসোক্রোমোজোম হইলে আপনার ডাউনসের অন্য আর্ম হচ্ছে লস্ট হয়, সেই আর্ম লস্ট হলে আবার সেল ভায়াবল থাকে না। বুঝতে পারছেন? আইসোক্রোমোজোম হতে গেলে তো দুইটাই সেম আর্ম হয়ে যায়, কিন্তু যে আর্মটা লস্ট হয় সেটা লস্ট হলে তখন আবার সেল টেকে না। বুঝতে পারছেন? এই জি জন্য স্যার। আইসোক্রোমোজোমটা পাওয়া যায় নাই। কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ট্রান্সলোকেশন ডাউন। রবার্টসনের ট্রান্সলোকেশন মানে হচ্ছে ওই মানে 21 নম্বর ক্রোমোজোমে একটা এক্সট্রা 21 নম্বর ক্রোমোজোমের পার্ট সেটা অন্য একটা ক্রোমোজোমের সাথে লেগে গেছে। তার মানে হিসাবে 46টাই আছে, কিন্তু 21 নম্বর ক্রোমোজোমের যে পার্টের ওভারডোজের জন্য ডাউন সিনড্রোম হয় সেই ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিয়ন সংখ্যায় 3টা হয়ে গেছে, যদিও ক্রোমোজোমের সংখ্যা 46টা। কারণ থার্ড যে টুকরা সেটা আর একটা ক্রোমোজোমের সাথে যে লেগে আছে, এই জন্য আপনি ক্রোমোজোম গুনলে পাচ্ছেন 46টাই, কিন্তু মানে টেকনিক্যালি সেটা আসলে 3টা 21 নম্বরের মতোই কাজ করবে। আমি জিনিসটা বুঝাতে পারছি? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, ট্রান্সলোকেশন ডাউনের ক্ষেত্রে যেটা হয়, এটাও এক ধরনের ট্রাইজোমের মতো বিহেভ করে। কিভাবে? এর 21 নম্বর ক্রোমোজোম যে দুইটা আছে, খুব ভালো মানুষ, কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা অন্য কোনো একটা ক্রোমোজোমে, ধরেন 14 নাম্বার বা অন্য যে কোনো একটা ক্রোমোজোমে, সেই ক্রোমোজোমের সাথে একটা এক্সট্রা অংশ এসে লেগে গেছে অন্য একটা 21 নম্বর ক্রোমোজোম থেকে ট্রান্সলোকেশনের মাধ্যমে। ঠিক আছে? ট্রান্সলোকেশনের মাধ্যমে নন হোমোলোগাস ক্রোমোজোমের পার্ট এক্সচেঞ্জ হয় না? জি স্যার। এখন অন্য একটা ক্রোমোজোম জি যদি স্যার। 21 নম্বর ক্রোমোজোমের সাথে পার্ট এক্সচেঞ্জ করে, হ্যাঁ, কিন্তু যার সাথে পার্ট এক্সচেঞ্জ করছে সে এই সেলে না আসে, নর্মাল দুইটা 21 নম্বর ক্রোমোজোম এখানে আসে, তাহলে আলটিমেটলি নর্মাল দুইটা 21 নম্বর ক্রোমোজোম তাদের
ডাউন সিনড্রোম রিলেটেড অংশটা তো আছেই, আর একটা পার্ট সে ট্রান্সলোকেশনের মাধ্যমে প্রত্যেকে আর একটা 21 নম্বর ক্রোমোজোমের আর কি ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজন নিয়ে চলে আসছে তার মধ্যে। এই জন্য আপনি যদি 1 2 3 4 করে গুনেন, সেখানে গুনলে দেখবেন 46টাই আছে, এক্সট্রা কোনো 21 নম্বর নাই, কিন্তু আসলে আছে। কিভাবে আছে? যার সাথে ট্রান্সলোকেশন আছে সেইটার সাথে লেগে বসে আছে। জি স্যার। হ্যাঁ, কিন্তু স্যার আমরা তো ক্রোমোজোম গুলো ক্লাসিফাই করে এদের লেন্থের উপর ডিপেন্ড করে, লেন্থ এবং হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপরে। হ্যাঁ। সেক্ষেত্রে ট্রান্সলোকেশন যখন অন্য লেন্থের কোনো একটা ক্রোমোজোমের সাথে হবে, ইউজুয়ালি তো স্যার হোমোলোগাস ক্রোমোজোম গুলো ট্রান্সলোকেশন করে। না না, তো নন হোমোলোগাস ক্রোমোজোমের ট্রান্সলোকেশনের ডেফিনিশনটা দেখেন। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যেটা হয় সেটাকে ট্রান্সলোকেশন বলে না, সেটাকে বলে জি হচ্ছে স্যার, সরি স্যার, বুঝতে পারছি। আমি সেটাকে বলে ক্রসিং ওভার। চিন্তা করতে ভুল করে ফেলছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। সেটাকে বলে ক্রসিং ওভার, আপনি যেটা বলছেন। ঠিক জি আছে, স্যার। ক্রসিং ওভার তো হতেই পারে। ক্রসিং ওভার হলে সমস্যা কি? ওরা তো একই Cross- লোকাসের জি মধ্যে স্যার, চেঞ্জ হচ্ছে। ক্রসিং ওভার তো হয়, এটাই নরমাল। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ট্রান্সলোকেশনে কি করে ডাউন হলো বুঝতে পারছেন? ক্রোমোজোম নাম্বার না বেড়েও কি করে হলো? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই যেখানে 46টা ক্রোমোজোম আছে সেখানে ওই মানে ডাউন হচ্ছে কেন তাহলে? কেউ একজন বলেন তো। স্যার ওই যে দুইটা তো 21 পজিশনের ওদের ইয়ে আছে, ডাউনের যে জেনেটিক ম্যাটেরিয়াল দরকার ওটা তো আছেই, সাথে হ্যাঁ। সে ট্রান্সলোকেশনে ওই অন্য একটা ক্রোমোজোমে যে 21 এর ওই ডাউনের অংশটা চলে গেছে, হ্যাঁ। সেও তখন সেলের মধ্যে ডাউনের অ্যাক্টিভিটিতে হেল্প করবে। তো ডাউনের যে 3টা দরকার ছিল, হ্যাঁ। ওইটা হচ্ছে তখন সে ওই সেলটা তখন ওটা অ্যাক্টিভেট করতে পারে। হ্যাঁ, যদিও তো 14 নাম্বার ক্রোমোজোমটা স্যার 21 নাম্বারের মতো বিহেভ করে স্যার। মানে 14 নাম্বার ক্রোমোজোম 14 নাম্বারের মতো বিহেভ করে, কিন্তু তার মধ্যে একই সাথে 21 নাম্বারের মতো বিহেভ করার জিনটুকুও চলে আসছে ট্রান্সলোকেশনের ফলে। ঠিক আছে, সে একই সাথে 14 এবং 21 দুইটার কাজই করছে একাই, একটা ক্রোমোজোম। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। কমনলি 14 সাথে হয়, কিন্তু অন্য ক্রোমোজোমের সাথে ট্রান্সলোকেশন দেখা গেছে। ঠিক আছে। জি আচ্ছা, স্যার। আর একটা হচ্ছে কি হয়, মোজাইসিজম। মোজাইসিজম মানে হচ্ছে এটা সাধারণত মাইটোটিক ডিভিশনের প্রবলেমের কারণে হতে পারে। কিরকম? মোজাইসিজম মানে হচ্ছে যে তার কিছু সেল আপনি পাবেন নরমাল, আর কিছু সেল পাবেন হচ্ছে ট্রাইজোমি। বুঝতে পারছেন? হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তার মানে এটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় কোনো একটা সেল ডিভিশনে ফলে এরকমটা ইমব্যালেন্স হয়েছে, এখন হয়ে যেটাতে কম পড়ছে ওই সেলটাতে অ্যাপোপ্টোসিস হয়ে গেছে, কিন্তু যেটাতে বেশি হয়েছে ওইটা তো ডিভিশন করতেই আছে। আর যেটা মানে মোট কথায় এই ঘটনাটা তখনই ঘটবে এমব্রায়ো যখন কিছুটা ডিভিশন হয়ে গেছে, তারপরে কোনো মাইটোসিসে নন ডিসজাংশন হয়ে একটা ট্রাইজোমি তৈরি হয়েছে সেল লাইন, কিন্তু অন্য সেলগুলো তখনও নর্মাল আছে। তখন সেই বাচ্চাটা যখন বড় হবে, তখন তার বডির কোনো জায়গা থেকে স্যাম্পল নিলে আপনি পাবেন ট্রাইজোমি, আবার কোনো জায়গা থেকে পাবেন নর্মাল। জি স্যার। আমি কি জিনিসটা বুঝাতে পারছি জি কথাটা? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ স্যার এইসব বাচ্চা কি স্যার ডাউন সিনড্রোমই হবে নাকি? স্যার কাইন্ডলি আরেকবার যদি বলতেন স্যার। আচ্ছা, এমব্রায়ো যখন ডেভেলপ করে তখন তো মাইটোসিস হয়, তাই না? এখন এই মাইটোটিক ডিভিশনের মধ্যে কোনো এক সময় যদি মাইটোটিক নন ডিসজাংশন হয়, তখন কি হয়, তার কিছু সেল হচ্ছে প্রথমে একটা সেল হচ্ছে ট্রাইজোমি অ্যাকোয়ার করে, আর বাকিগুলো নরমাল থাকে, আর যে সেলটাতে শর্ট করছে ওটাতে অ্যাপোপ্টোসিস হয়ে যাবে একটা সেল। কিন্তু এখন যেটা হলো সেটা হচ্ছে যে নরমাল সেলের মধ্যে মধ্যে কিছু কিছু সেল আপনি ট্রাইজোমি রয়ে গেল। এই জন্য যখন আপনি ক্যারিওটাইপ করবেন, তখন আপনি কিছু সেলে পাবেন 46 আর কিছু সেলে পাবেন 47, যেখানে একটা 21 বেশি আছে। এই ঘটনাটাকে বলে মোজাইসিজম। অর্থাৎ মোজাইক মানে কি? মোজাইক মানে বিভিন্ন রকম পাথর টাথর মিলায় একাধিক রকম এরকম আর কি। তার বডিটাকে যদি আপনি ধরেন মানে নর্মাল সেলকে একটা কালার একটা স্টেইন, আর হচ্ছে তার ট্রাইজোমি ওয়ালা সেলকে আরেকটা স্টেইন করতে পারেন, তাহলে তার বডিকে এরকম কালার দিলে দেখা যাবে তার বডিটাও মোজাইকের মতো দেখা যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই মোজাইক থেকে নামটা দিয়েছে মোজাইসিজম। ঠিক আছে।
এখন এই মোজাইসিজম গুলো ক্যারিওটাইপিং এ আইডেন্টিফাই করা একটু ঝামেলা, কারণ তখন ডায়াগনোসিস নিয়ে কনফিউশন লাগে। ধরেন আপনি এই জন্য আমরা সাধারণত আমাদের ডিপার্টমেন্টে কি করা হয়, নর্মালি হচ্ছে আমরা অন্তত পক্ষে 80টা স্প্রেড মানে সেলের স্প্রেড অ্যানালাইসিস করা হয়। এখন 80টা স্প্রেডের মধ্যে দেখা গেল যে আমার হচ্ছে 2টা স্প্রেড হচ্ছে 47 আসছে, আর হচ্ছে 78টা স্প্রেড 46 করেই পাচ্ছিলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, তখন মনে হয় হ্যাঁ তখন মনে হয় কি যে এটা কি ভুল হলো কোনো জায়গায়, আমি কোনো স্টেপে কোনো সমস্যা হলো। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তখন কি হয়, আরো করা হয় 200-300 সেল তখন নিয়ে দেখা হয়। এই কারণে মোজাইসিজম মানে ক্যারিওটাইপিং করে মোজাইসিজম ডায়াগনোসিস করা একটু চ্যালেঞ্জিং। কেন বুঝতে পারছেন তো? জি স্যার। জি স্যার। কেন বলেন তো? স্যার কারণ কিছু সেলে পাওয়া যাবে হ্যাঁ 46 প্যাটার্ন, কিছু সেলে পাওয়া যাবে 47 প্যাটার্ন। তো যদি স্যার সংখ্যাটা আমরা খুব বেশি না পাই সেক্ষেত্রে আমরা তো কনফার্ম ডায়াগনোসিস বলতে পারবো না। একটা দুইটাতে পেলে তখন তো স্যার এটা কনফার্ম হয় না, তখন আবার এটাকে নতুন করে করতে হবে ঠিক আছে, বেশি সংখ্যক স্যাম্পল নিয়ে। হ্যাঁ, সেজন্য এটা ডায়াগনোসিস করা একটু কঠিন এবং অনেক সময় এটা হচ্ছে ইয়া হয়, ডায়াগনোসিস মিস হয়, অনেক সময় হয়, এবং এই জন্য এটা আসলে পার্সেন্টেজও কম পাওয়া যায়। ঠিক আছে। আর আরো একটা সমস্যা হচ্ছে কি, যাদের মোজাইক ডাউন থাকে তাদের ক্লিনিক্যাল ফিচারেরও অনেক ভেরিয়েশন থাকে। কারণ এমন তো কোনো কথা নাই যে তার 50-50 থাকবে। যদি তার খুব কম রেশিও থাকে তাহলে তার ফিচারও কম পাওয়া যায়। আবার যদি খুব বেশি পার্সেন্টেজ সেল পাওয়া যায় তখন আপনার তার ক্লিনিক্যাল ফিচারও সাধারণত বেশি পাওয়া যায়। এরকম আবার তারও ফ্যালাসি আছে, সবসময় যে এটা মিলে তাও না। মানে এই বিষয়টা একটা খুবই মানে গোলমেলে মোজাইসিজম অংশটুকু। বুঝতে পারছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডাউন সিনড্রোমের যে টাইপগুলো আপনারা মানে আমরা শিখলাম, তো প্রত্যেকটার ক্ষেত্রেই ঘটনাটা হচ্ছে কি যে ডাউন সিনড্রোমের ক্রিটিক্যাল রিজিয়নের সংখ্যা যদি 2টার জায়গায় 3টা হয় তখন সমস্যা। এটা হচ্ছে মূলনীতি, তাই তো? হ্যাঁ জি স্যার। জি হ্যাঁ হ্যাঁ, মূলনীতিটা কি তাহলে বলেন? স্যার, 2টা ক্রোমোজোমের জায়গায় যখন স্যার আরেকটা এক্সট্রা ক্রোমোজোম চলে না, আসবে এক্সট্রা ক্রোমোজোম না, ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিয়ন। ঠিক আছে, ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিয়নের সংখ্যা যখন 3টা হবে, এখন সেই 3টা হওয়া, 3টার 21 নম্বর ক্রোমোজোমের সংখ্যা 3টা হতে পারে, সেটা 2টা নরমাল 21 নম্বর এবং একটা ট্রান্সলোকেটেড হয়ে ক্রিটিক্যাল রিজন চলে আসছে সেভাবে হতে পারে, কিংবা মোজাইকের মধ্যে থাকতে পারে। কিন্তু মূলনীতিটা হচ্ছে কোনো না কোনো ভাবে ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজনের সংখ্যা মানে 3টা থাকতে হবে। জি ঠিক স্যার, আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা 3টা ক্রোমোজোম হয়ে হতে হবে এমন না, কিন্তু যেভাবেই হোক ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজনের সংখ্যা যদি 3টা হয়। বোঝা গেছে কথাটা? জি স্যার। জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এটা মানে ক্যারিওটাইপিং এগুলোর মাধ্যমে ব্যান্ডিং করে বলা যায় যে ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজন হচ্ছে এত থেকে এতর মধ্যে, এই ব্যান্ড এই সাব ব্যান্ড এই রিজন থেকে ওই ব্যান্ড ওই সাব ব্যান্ড ওই রিজন, এইটুকুর মধ্যে হচ্ছে এই এরিয়াটুকু ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজন। সেটা তো ক্যারিওটাইপিং করে বলা যায়, যায় কিনা? হ্যাঁ, বলা যায় কিনা? জি স্যার। হ্যাঁ, কিন্তু সেটা ট্রাইজোমি দেখে আপনি বলতে পারবেন না। ট্রান্সলোকেশন ডাউন গুলো অ্যানালাইসিস করে ক্রিটিক্যাল রিজন বের করা সম্ভব। কেন বলেন তো? স্যার আমরা কেন ক্রিটিক্যাল রিজন বের করতে চাবো? কারণ আমরা তো জানি 21 নাম্বার ক্রোমোজোম। ক্রিটিক্যাল রিজন আর কি বের করতে চাচ্ছে এই জন্য যে ওই ক্রিটিক্যাল রিজন বের করলে আমরা জানতে পারবো যে ওই রিজনে কোন কোন জিন আছে, আর কোন কোন জিন আছে এটা জানতে পারলে তখন আমরা স্পেসিফিক টার্গেট করতে পারবো থেরাপিউটিক। জি স্যার। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তখন কিন্তু ডাউন সিনড্রোম এর মোট 50 মিলিয়ন, যেটা ছোট সাইজে একটু ছোট ক্রোমোজোম, কিন্তু তারপরে 50 মিলিয়ন বেস থাকে। ঠিক আছে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজের লিস্ট দেখেন এখানে আমি দিয়েছি, এটা শর্টকাট লিস্ট। ঠিক আছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিয়নের জিন কোনগুলো, সেটা আপনি কিভাবে বের করবেন? স্যার যে ব্যান্ডিং বললেন স্যার, ওটা তো ক্রিটিক্যাল রিজিয়ন আসলো। এখন ওই ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে তো ডাউন সিনড্রোম রিলেটেড জিনও আছে, আবার ডাউন সিনড্রোমের সাথে কোনো রিলেশন নাই
সেরকম জিনও আছে। তা এখন আপনি স্পেসিফিক ভাবে ডাউন সিনড্রোমের সাথেই রিলেটেড, ডাউন সিনড্রোমই করছে, ওইসব জিনগুলো কিভাবে বের করবেন? স্যার যে পেশেন্ট এবং নর্মাল পার্সন দুজনের কাছ থেকে নিয়ে নিয়ে স্যাম্পলিং করে পেশেন্ট এবং দেখতে হবে। নরমাল পার্সনের মধ্যে কম্পেয়ার করলে আপনি কি বের করতে পারবেন? এটা তো মিউটেশন, এটা তো আর হচ্ছে গিয়ে নিউক্লিওটাইডের মিউটেশন বা বেস চেঞ্জ না, তার তো নরমাল জিনিসই আছে কিন্তু বেশি ডোজে। তাহলে আপনি নরমাল মানুষের নরমাল জিনের সাথে মিলায় কি লাভটা হবে? কোন রিজনে জিনটা বেশি আছে এটা আমরা দেখতে পারলাম। ওই রিজন ধরেই তো বেশি থাকে, কিন্তু ওর মধ্যে কোনটুকু অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোম করছে সেটা এখানে কিন্তু ওই আপনি মিউটেশন ট্র্যাকিং এর অ্যাপ্রোচটা কাজ করবে না। তার কারণ হচ্ছে এখানে তো মিউটেশন হচ্ছে না, সিম্পলি একটা রিজনের পরিমাণ বেশি আছে এবং জিনগুলো নরমাল, কিন্তু ডোজটা বেশি। হ্যাঁ, প্রোটিন ধরে আগাইতে হবে। হ্যাঁ, এটা একটা ভালো আইডিয়া বলছেন, প্রোটিন ধরে আগাতে হবে। কিন্তু আমাদের এখানে প্রোটিন ধরে আগাইলে আপনি কয়েকটা জিন আইডেন্টিফাই করতে পারবেন এই অ্যাপ্রোচে, কিন্তু সবগুলা পারবেন না, কারণ সবগুলা প্রোটিন তৈরি করে না। তাহলে স্যার কিভাবে কি করব? হ্যাঁ, তাহলে স্যার আমরা মানে আইডেন্টিফাই করার জন্য কি করব? হ্যাঁ, সেটার জন্য একটা, এটাই হচ্ছে কি আজকের সেশনের শেষ। এবং এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে। ডাউন সিনড্রোমের এই ক্রিটিক্যাল রিজন বের করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা রণকৌশলের টেকনিক ব্যবহার করা হয়েছিল, যুদ্ধের কৌশল এখানে অ্যাপ্লাই করা হয়েছে এটা বের করার জন্য। কোন আইডিয়া করতে পারতেছেন? না স্যার। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষ ছিল তো জানেন, ঠিক আছে? হ্যাঁ, তো মিত্রপক্ষে মানে প্রধান প্লেয়ার কে ছিল কারো জানা আছে? রুজভেল্ট। হ্যাঁ, মানে রুজভেল্ট না, ইউকে মানে ব্রিটেন আর কি, গ্রেট ব্রিটেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, একটা মিনিট টাইম, একটা সেকেন্ড। সরি, তো এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা মানে মিত্রপক্ষ অর্থাৎ যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেন, ঠিক আছে, তারা কি করতেছিল? তারা খেয়াল করতেছিল যে জার্মান পক্ষ, জার্মানিরা তো বলেন তো ব্রিটেনের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। বিপক্ষে ছিল, বিপক্ষে। হ্যাঁ বিপক্ষে। তো এখন জার্মানরা হচ্ছে গিয়ে তাদের এন্টি এয়ারক্রাফট যে গান মানে মিসাইল ছিল বা গান ছিল সেগুলো দিয়ে ইংল্যান্ডের বা ব্রিটেনের প্লেন গুলাকে একদম ঝাঁঝরা করে দিচ্ছিল, বুঝতে পারছেন? তো যে এখন সেই জন্য তারা ঠিক করলো যে হচ্ছে গিয়ে প্লেনে ওই বুলেট প্রুফ একটা আলাদা কোটিং লাগাইতে হবে, ঠিক আছে? তা নাহলে পারা যাচ্ছে না। দৈনিক এতগুলো করে প্লেন ধ্বংস করে দিচ্ছে, পাইলট তো মারা যাচ্ছেই, প্লেন তো এক একটা সস্তা না, এক একটা প্লেন ধ্বংস হওয়া মানে তো বিশাল লস, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্লেন গুলাতে লাগাইতে হবে, বুলেট প্রুফ একটা আলাদা লেয়ার লাগাইতে হবে, কোটিং লাগাইতে হবে। কিন্তু বুলেট প্রুফ কোটিং দিয়ে পুরো প্লেন কভার করে দিলে প্লেন এত ভারী হয়ে যায় যে উড়া যায় না,
বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন তার মানে পুরো প্লেনে লাগানো যাবে না, সিলেক্টেড জায়গায় লাগাতে হবে যাতে ভারীও না হয় আবার বুলেট থেকে রক্ষাও পাওয়া যায়। ঠিক আছে? তাহলে জি এটা স্যার। এখন সেই কাজে তারা একজন গণিতবিদকে নিয়োগ দিচ্ছেন। তো এখন মনে করেন এটা হচ্ছে গিয়ে একটা প্লেন, সেই প্লেনটা হচ্ছে গিয়ে গুলি টুলি খেয়ে কোনো রকমে তাদের বেইজে অর্থাৎ নিজের এলাকায় একটা ব্রিটিশ প্লেন, বিমান বাহিনীর প্লেন, তারা মানে জার্মানদের কাছ থেকে গুলি খেয়ে সেই প্লেনটা কোনো রকমে নিজের মানে বেজে এসে ফিরতে পারছে। এখন এই লাল লাল ডট গুলা দিয়ে হচ্ছে কোন কোন জায়গায় গুলি লাগছে সেটা ইন্ডিকেট করা হয়েছে। তা আপনাদের কি মনে হয় যে এখানে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে গিয়ে মানে প্লেনের কোন টিপিক্যালি প্লেনগুলোতে এই রকম জায়গাগুলোতেই গুলি লাগে বলে দেখা গেছে, তাহলে কোন জায়গাগুলোতে আপনি হচ্ছে গিয়ে শিল্ডটা লাগাবেন? বাকি জায়গাগুলোতে। হ্যাঁ হ্যাঁ, বাকি জায়গাগুলো কেন বলেন তো? কারণ এগুলোতে লাগলে তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, যদি হচ্ছে এগুলোতে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল হ্যাঁ, কিন্তু হয়নি সেটা, তাহলে বাকি অংশগুলোতে লাগলে হতো। এক্স্যাক্টলি। এখন ঠিক যে জায়গাগুলোতে বেশি বুলেট এসে হিট করছে সেই জায়গাগুলোতে শিল্ড লাগানো আসলে বুদ্ধিমানের কাজ না, কারণ যে এই জায়গাগুলোতে হিট লাগা প্লেন ফিরে আসতে পারছে, আর যে প্লেনগুলো আসতে পারে নাই, যেগুলো বেস পর্যন্ত ফিরতেই পারে নাই, যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে পড়ে গেছে, সেইগুলোতে নিশ্চয়ই এই অন্য জায়গাগুলোতেই হিট করছে, ওখানে লাগলে আসে ফিরে আসে না। এখানে ফিরে আসা প্লেনগুলো সেগুলোই যেগুলোতে ওই ক্রিটিক্যাল জায়গায় হিট করে নাই। কথাটা কি বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তো এই প্রিন্সিপালটা ফলো করছে আর কি। যেমন যেসব জায়গায় মানে ফিরে আসা প্লেনগুলো যেসব জায়গায় হিট খায় নাই ওই জায়গাগুলোতেই শিল্ড লাগানো হয়েছে। ঠিক আছে, আব্রাহাম ওয়ার্ল্ড মানে যেটা উনি কনসাল্ট করছিলেন। তো তার সাথে কি সম্পর্ক ডাউন সিনড্রোমের? সেটা হচ্ছে যে যেসব জিন এই মিউটেশন বা ওভারডোজ টলারেট করতে পারে, অর্থাৎ হইলে তেমন কোনো বড় সমস্যা হয় না, সেই সব জিনগুলো আপনি মানে মানুষ সহ অন্যান্য জীব মানে মানুষের এই যে বিবর্তনী যে ধারাবাহিকতা, তার মধ্যে আপনি যত প্রাণীকে পারেন সবার জিনোম সিকোয়েন্স করে দেখেন, যেই জায়গায় আপনি অনেক বেশি মিউটেশন পাচ্ছেন, মিউটেশনাল হিট পাচ্ছেন, সেই জায়গাগুলো কি আপনি ক্রিটিক্যাল হিসেবে চিন্তা করবেন, নাকি যে জায়গাগুলো মোরলেস আনএফেক্টেড পাচ্ছেন বিভিন্ন প্রাণীতে বিভিন্ন জেনারেশনে, সেই জায়গাগুলোকে আপনি ক্রিটিক্যাল ভাববেন? আনএফেক্টেড গুলো স্যার আনএফেক্টেড গুলোতে, কারেক্ট। জি ঠিক স্যার। আছে, তো এখন জি স্যার। একইভাবে এই যে ডাউন সিনড্রোমের যে ক্রিটিক্যাল রিজিয়ন যেটা আছে সেটার ইকুইভ্যালেন্ট বা সমতুল্য রিজিয়ন যেগুলো আছে অন্যান্য প্রাণীতে, সেইগুলোর সাথে কম্পেয়ার করে দেখা গেছে যে ইভলিউশনারিলি কোন জায়গাগুলোতে হচ্ছে রিলেটিভলি আনএফেক্টেড থাকে। ঠিক আছে, এবং সেটার ডোজ কখনো বাড়ে না, সবসময় দেখা যায় যে দুইটাই থাকে, দুইটার বেশিও হয় না কমও হয় না। ঠিক আছে, যেগুলো ফ্ল্যাকচুয়েট করে ওইগুলো বাদ। যেসব জিন বা যেসব অংশগুলো সিকোয়েন্স গুলা হচ্ছে আমি একেবারে কৃমি থেকে শুরু করে মানুষ পর্যন্ত হিসাব করলে পরে যে জায়গাগুলো যেগুলো জেনেটিক ডোজ কখনোই দুইটার বেশি হচ্ছে না, ঠিক আছে, সেই জায়গাগুলোই আমার হচ্ছে ডাউন সিনড্রোম ক্রিটিক্যাল রিজিয়ন। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ যে জায়গাগুলো হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল রিজিয়ন না সেই জায়গাগুলো মানে ক্রিটিক্যাল রিজিয়ন গুলোতে কোনো জিন ডোজের ভেরিয়েশন, কারণ ক্রিটিক্যাল এগুলো ডোজ সেন্সিটিভ জিন বলে। ডোজ সেন্সিটিভ জিনের বৈশিষ্ট্য হলো আপনি দুইটার জায়গায় একটা করে ফেলেন ডোজ, কি হবে সেটা টিকে না, ঠিক আছে, আর দুইটার জায়গায় তিনটা করে ফেলেন সেটা কোনো রকমে টিকে আর কি। বুঝতে পারছেন? এখন পুরো ইতিহাসে কোথায় কোন কোন জায়গায় এই ডোজ সেন্সিটিভিটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডোজের ভেরিয়েশনটা মিনিমাম ফ্লাকচুয়েশন করছে, সেই জিনিসটা শুধু একটা প্রাণীর একটা প্রজাতি ধরে আপনি কখনো বের করতে পারবেন না, কারণ ওই প্রাণীতে তো ওইটা নরমাল। মিউটেশন হইলে না হয় আপনি নরমালের সাথে মিউটেশন মিলাইতে পারেন, কিন্তু এখানে তো মিউটেশন ওই অর্থে হচ্ছে না, কারণ যে জিনগুলোর যে কারণে সমস্যাটা হচ্ছে সেই জিনগুলো ইটসেলফ তো নরমাল সিকোয়েন্স ক্যারি করে, জাস্ট ডোজটা বেশি। বুঝাতে পারছি কথাটা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। সেই জন্য আপনি এইখানে ইভলিউশনারি পয়েন্ট অফ ভিউ থেকে না দেখলে কোনোভাবেই আপনি এই ধরনের প্রবলেম সলভ করতে পারবেন না, যেখানে নরমাল জিনের এক্সেসিভ হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে। ঠিক আছে,
এটা আপনার পুরো মানে ইভলিউশনের হিস্ট্রিটা ঘেঁটে মানে একদম ইভলিউশনারি কনজার্ভ সিকোয়েন্স গুলো, ডোজ সেনসিটিভ এরিয়া গুলো বের করতে হবে। তারপরে সেটা বের করে দেখা গেছে এরকম 40টা জিন আছে, যেটা হচ্ছে ডোজ ব্যালান্সড অর্থোলগ বলে, ডিবিও বলে। ডোজ ব্যালান্সড অর্থোলগ 40টা পাওয়া গেছে। এবং একজন বলছিলেন প্রোটিন এর কোয়ান্টিফিকেশন করা, সেল থেকে প্রোটিন কোয়ান্টিফিকেশন করে দেখা, তারপরে প্রোটিন কোয়ান্টিফিকেশন করে জিনিসটা ক্রস চেক করা হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, প্রোটিন কোয়ান্টিফিকেশন করে ক্রস চেক করা হয়েছে, এমআরএনএও কোয়ান্টিফিকেশন করা হয়েছে, করে ক্রস চেক করা হয়েছে, করে দেখা গেছে যে হ্যাঁ, আমরা ডোজ ব্যালান্সড অর্থোলগ হিসেবে যেগুলো পাচ্ছিলাম সেইগুলোই কিন্তু এক্সেসিভ অ্যামাউন্টে পাওয়া যায় ডাউন সিনড্রোমের ক্ষেত্রে। ঠিক আছে? আর কয়েকটা আছে যেটা হচ্ছে এমআরএনএ বা প্রোটিন তৈরি করে না, কিছু এমন কিছু আরএনএ তৈরি করে যেগুলো ডিটেক্ট করা কঠিন, সেইগুলো এই ইভলিউশনারি অ্যাপ্রোচে ডোজ ব্যালেন্স অর্থোলগ অ্যানালিসিসের মাধ্যমে অন্য প্রাণী, অন্য জীবগুলোর সাথে, জীবের জেনেটিক্সের সাথে কম্পেয়ার করে এই সিকোয়েন্স গুলো বের করা গেছে। ঠিক মানে ওই মানে টার্গেট জিনগুলো বের করা গেছে। এইগুলোর উপর ভিত্তি করে এখন ডাউন সিনড্রোমের টার্গেটেড থেরাপি ডেভেলপ করার কাজ চলতেছে। ঠিক আছে? এই জিনিসটা আপনাদেরকে এই কারণে বললাম যে হচ্ছে আমরা যখন একটা ডাক্তার হিসেবে একটা ট্রিটমেন্ট বা একটা গাইডলাইন আমাদের সামনে দেওয়া হয়, আমাদের কাছে মনে হয় যেন এটা নাজিল হলো। ঠিক আছে? কিন্তু আসলে পিছনে অনেক ইন্টারেস্টিং ঘটনা থাকে, সায়েন্টিস্টদের মাথা খাটানোর অনেক জিনিস থাকে। আমরা সেটা ফলটা খাই বসে বসে। ঠিক আছে? কিন্তু ওই ফলটা যে গাছে ধরছে, সেই বীজটা বপন করা, সেইটাকে পরিচর্যা করে বেড়ে ওঠা, তারপরে সেই ফলটা পেড়ে সায়েন্টিস্টরা যখন আমাদের দেয় আমরা টুকটুক করে খেয়ে ফেলি। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, সেই জিনিসটা একটু একটু সেন্স দেওয়ার জন্য, এবং আপনাদের মধ্যেও তো কেউ কেউ সামনের দিনগুলোতে সায়েন্টিস্ট হবেন, সুতরাং ওই আউটলুকটাও জরুরি। ঠিক আছে? আর এখন টেক হোম মেসেজে চলে আসছি। এখন আপনি একজন একটা কোয়েশ্চেন করছিলেন, আর কি সেই প্রশ্নটা এখন শুনি। একটা কোয়েশ্চেন করছিলেন একজন। হ্যালো, এসো না, সম্ভবত যে ফ্র্যাজাইল এক্স সিনড্রোমে ইসের কি প্যারাডক্স যেন নাম ভুলে গেছি তো। না আমি করি নাই এটা, এটা আর 12 থেকে কেউ করছে। আচ্ছা যাই হোক, আছে কিনা বলেন, কোয়েশ্চেনটা বলেন। আচ্ছা, এটা হচ্ছে শারমান প্যারাডক্স এর কথা বলছেন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো শারমান প্যারাডক্সটাই হচ্ছে আসলে অ্যান্টিসিপেশন। ঠিক আছে? যে একটা জেনারেশনে থাকে, ওই জেনারেশনে দেখা যাচ্ছে যে সে ডিজিজ এক্সপ্রেস করছে না, কিন্তু যদি সে ফিমেল হয় ক্যারিয়ার, পরের জেনারেশনে দেখা যাচ্ছে তার মানে তার রিপিটের সংখ্যা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তার মানে সে যাকে ট্রান্সমিট করছে, তো এইটা যে এই ট্রাইনিউক্লিওটাইড রিপিটের মাধ্যমে হয় এবং ইউজেনেসিসের সময় হয়, এই জিনিসগুলো বের হওয়ার আগে, করার আগে পেডিগ্রি বলতেই মানুষজন কি বুঝতো হচ্ছে কি অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ, আর কি এক্স লিঙ্কড, তাই তো? ডিসঅর্ডার। হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। এখন এই ফ্র্যাজাইল এক্স সিনড্রোমের পেডিগ্রি চার্ট বানাইলে সেটা দেখা যাচ্ছে যে অটোসোমাল ডমিনেন্টের সাথেও মেলে না, অটোসোমাল রিসেসিভের সাথেও মেলে না, তারপরে এবং হচ্ছে গিয়ে এক্স লিঙ্ক ডিসঅর্ডারের সাথেও মেলে না। এক্স লিঙ্ক ডিসঅর্ডারে কি থাকে? ফিমেল ক্যারিয়ার থাকে, মেল সাফারার থাকে, তাই না? কিন্তু এখানে ফ্র্যাজাইল এক্স সিনড্রোমে কি হচ্ছে? এটা তো ফিমেলও হতে পারে স্যার, ক্যারিয়ার, এফেক্টেড হতে পারে। হ্যাঁ, মেলও ক্যারিয়ার। ঠিক আছে? আবার সাফার যখন করছে তখনও খুব মোটা দাগে, মানে ফিমেলও কেউ কেউ সাফার করছে না তা না, 50% পরে মাইল্ডলি, আবার মেল সাফার করছে। আবার দেখা যাচ্ছে যে জেনারেশন টু জেনারেশন যে হচ্ছে মানে এক্স লিঙ্কের যে হিসাব নিকাশ, 25% এফেক্টেড হবে, এই সব হিসাব নিকাশ এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে সেগুলোও মেলে না। মানে এটা একটা নতুন ধরনের জিনিস। এখন তখনকার বিজ্ঞানীদের কাছে এটাকে একটা প্যারাডক্স বা প্যারাডক্স মানে ধাঁধা মনে হয়েছিল। ঠিক আছে? এখন সেই ধাঁধাটা উল্লেখ করছিলেন প্রথম যিনি, তার নাম হচ্ছে গিয়ে শারমান। তার নাম অনুসারে এটাকে বলা হয়েছিল শারমান প্যারাডক্স। পরে এই প্যারাডক্সটা বা ধাঁধাটা সলিউশন হয়ে গেছে
এই জন্য এখন এটাকে শারমান প্যারাডক্স বা ধাঁধা বলে না, এটাকে বলে অ্যান্টিসিপেশন। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আর কারো অন্য কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের ব্যাপারে? সম্ভবত স্যার নাই। আচ্ছা, তো বুঝতে পেরেছেন কি আজকে মানে ক্লাসগুলোর ব্যাপারে? জি স্যার, বুঝতে পেরেছি। আজকের হ্যাঁ? ক্লাসটা বেশ স্যার ম্যাথমেটিক্যাল ছিল, সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের ফিডব্যাক গুলোর উপর ভিত্তি করে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। আপনারা আরো ফিডব্যাক দিতে থাকলে আমি আরো ইফেক্টিভ ভাবে নিতে পারবো পরবর্তীতে। ঠিক জি আছে? স্যার। হ্যাঁ, তা ঠিক আছে। এখন আমি আমার পরবর্তীতে টার্গেট আছে যে আপনাদের ইয়া করা, যে